Sure, sir. Sure. Hello everyone. I am Prithul Das from Osc Mechanical. আমি এখন ফোর আছি and আমার সাথে আছেন তানভীর হাসান ভাই. He is currently in Osc Mechanical 4-2. So basically, just একটু যদি শুরু করি এসএমএল এর ব্যাপারে, we are a small initiative taken by the students of Osc Mechanical. আমরা শুরু করেছি লাস্ট ইয়ার সেপ্টেম্বরে, and আমাদের প্রাইমারি মোটো গুলার একটা হচ্ছে যে কম্পিউটেশনাল রিসার্চ, অ্যাজ ইউ নো বাই দ্য নেম, প্রমোট করা উইদিন দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড বিয়ন্ড। সো টিল নাও আমরা বেশ অনেকগুলো প্রজেক্টস নিয়ে কাজ করছি, অল অফ দেম অল অফ হুইচ আর কম্পিটিশনাল, অ্যান্ড আমাদের এরকম অনেকগুলা হচ্ছে সেমিনার্স, ওয়েবিনার্স অ্যান্ড ওয়ার্কশপস হয়। সো ইয়া, সো দ্যাট ইজ অল অ্যাবাউট এএসএমএল. Thank you for joining in, everyone. And now I'd like to transfer the floor to Tanvir Hasan Bhai. Could you please take the floor? Hello everyone. I am Tanvir Hasan from fourth year second semester of Arsenal University of Science and Technology Mechanical Engineering program. So as Prithul said, our motto. So I would like to warmly welcome you all today in today's session, breaking into the Ivy League research persistent and the path from Bangladesh. Our speaker, Dr. Ashfaq Ahmed, has gone from studying mechanical engineering in Bangladesh to completing PhD at Brown University, where he worked on research in computational fluid dynamics, ocean modeling, and climate science. And along his way, he contributed many projects to involving NASA, JPL, Jet Propulsion Laboratory, and other major US research initiatives. So today, he will share not just his achievements only, but the decision, the challenges, and the persistence that shapes his journey at Brown University. And I believe the session will inspire every student who dreams of pursuing research at his highest level. So I would now like to hand over the session to our beloved speaker, Dr. Ashfaq Ahmed. অলরাইট, থ্যাংক ইউ তানভীর ইন্ট্রোডাকশনের জন্য। তো আমি দেখতেছি মোটামুটি ভাবে 20+ পার্টিসিপেন্ট। তো আমি এই ওয়েবিনারের জন্য প্রিপারেশন নেওয়ার আগে, বাই দ্য ওয়ে তানভীর, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ অর নাথিং? No, everything is clear. আচ্ছা, যদি কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়, আই হ্যাভ এ 6 months old বেবি, সো মাঝে মাঝে এখনো ঘুমায় আছে, সো সবকিছু এখন চুপচাপ। যদি উঠে তাহলে ব্যাকগ্রাউন্ড নয়েজ শোনা যাবে, তখন আমাকে প্লিজ বলো, তা আমি আমি ওইটার ব্যবস্থা নিব। বাট দি পয়েন্ট আই এম ট্রাইং টু মেক ইজ, বিফোর মেকিং দিস স্লাইডস ফর টুডে, আমি 2টা ভার্সন স্লাইড তৈরি করছি, অ্যান্ড কোনটা বলবো ডিপেন্ডস অন ফিউ কোয়েশ্চেন্স দ্যাট আই এম গোয়িং টু আস্ক। সো এখানে যারা পার্টিসিপেন্টস আছে, আমি কুইকলি কিছু কোয়েশ্চেন করতে চাই। তোমরা ওটা লেখো, চ্যাটে লেখো, চ্যাট বক্সে লেখো যে তোমাদের ডিপার্টমেন্ট, তোমরা কি থার্ড ইয়ার নাকি ফোর্থ ইয়ার, অ্যান্ড লাইক it will be very rude to ask, but okay, let me do it in another way. To begin with, just quickly সবাই তোমাদের ডিপার্টমেন্টটা আর তোমাদের ইয়ারটা লেখো, সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমা থার্ড ইয়ার, অর সিভিল ইঞ্জিনিয়ারিং কমা ফোর্থ ইয়ার। কুইকলি সবাই তোমাদের ডিপার্টমেন্ট কমা ইয়ারটা লেখো, লাইক 4-1, 4-2, মেকানিক্যাল 4, ওকে, আই ক্যান সি মেকানিক্যাল 2-2 থেকে, মেকানিক্যাল 4-1 থেকে, 2-1. It should not take more than 6 seconds to write, right? So everyone, please quick. আমি প্রচুর মেকানিক্যালের স্টুডেন্ট দেখতেছি, somewhat electrical, mechanical alumni. Okay, so I guess initially এটা predominantly একটা mechanical based chat. Now the rude part, এখানে আমাদের যাদের GPA or CGPA greater than 3.3, ওরা প্রবলি জাস্ট ইয়েস লিখি, জাস্ট রাইট ইয়েস, তাহলে আমি বুঝতে পারবো যে ওয়েটেডটা কোন জায়গায়, এন্ড সেই অনুযায়ী আমি আমার ওকে ইয়েস, a lot of yes, good. ওকে, সবাই এটাতে ইয়েস অর নো লিখতে পারো if your GPA is more than 3.3 right now, তাহলে আমি অ্যাটলিস্ট বুঝতে পারবো যে কোন ভার্সন অফ দ্য স্লাইড আই এম গোয়িং টু talk about. Okay, no, few no, but predominantly yes.
I think I got my answer. তাহলে আমি আমার প্রেজেন্টেশন এখন শুরু করি। তানভীর, I'm going to share my slides or show my slides. দেখ, যদি দেখা যায় তুমি আমাকে বলো, আর যদি কোনো প্রবলেম হয় সেটাও আমাকে জানাও। Sure. Blah blah, go to browser tabs. Screens. Oh. Wow, it is telling me to quit and reopen. Let me try again. Okay, perfect. The slide is visible. Slide দেখা যেতেছে? জি। Okay, amazing. Like কি দেখো, শুধুমাত্র like কয়েকটা বুলেট পয়েন্ট, রাইট? জি। টুডেস কি টেকওয়েজ। আচ্ছা, ঠিক আছে। তো ইন সামারি এই 5টা টপিকে আমি কথা বলবো। আমি প্রতিটা টপিক নিয়ে 2টা করে স্লাইড তৈরি করছি, দ্যাট মিনস 10 স্লাইডস। অ্যান্ড প্রতিটা স্লাইড নিয়ে আমি কথা বলবো প্রায় 2.5 থেকে 3 মিনিট করে। সো আগামী 25 থেকে 30 মিনিট আমি এই 5টা টপিক কভার করব। আই হোপ 5টা টপিক ইকুয়ালি তোমাদের কাছে রেলেভেন্ট। যদি না হয় দেন 30 মিনিট পরে আমি কিউএনএ সেশনে যাব। সো ইন দ্যাট টাইম ইউ ক্যান টক। মেইন ফার্স্ট টপিক ইজ আইভি লীগ ইনস্টিটিউশনটা আসলে কি, এখানে এখানে লাইফস্টাইল কিরকম, বা তোমার জন্য কি কি রিসোর্স আছে, তোমার কারেন্ট ক্রেডেনশিয়াল দিয়ে তুমি আদৌ যাইতে পারবা কিনা, এই টাইপের কোয়েশ্চেন আনসার করব। সেকেন্ড কোয়েশ্চেন ইজ মোর রিলেটেড টু ডকুমেন্টেশন ফর দ্য অ্যাপ্লিকেশন, লাইক এসওপি, সিভি। থার্ড ওয়ান হলো গিয়ে এই সব কিছু হওয়ার পরে কিভাবে তুমি প্রফেসরের সাথে অ্যাকচুয়ালি কানেক্টেড হবা, অ্যান্ড what are the ways to perform well, simply speaking. অ্যান্ড দেন ফোর্থ টপিক হলো গিয়ে কিছু স্কিল যেগুলো এই টাইমটাতে এক্সপেক্টেড তোমাদের কাছ থেকে, নো ওয়ান উইল এভার টক অ্যাবাউট ইট, বাট দিজ আর গিভেন নলেজ। অ্যান্ড ফাইনালি ওয়ান সিঙ্গল স্লাইড অ্যাবাউট সাম পিকচার্স ফ্রম NASA JPL, which is very personal. You don't have to stay there if you have some other work to do. আচ্ছা, এই কয়েকটা কোয়েশ্চেন আমি শুরুতেই পেলাম। আমাকে তানভীর এগুলো শেয়ার করছে, যে কয়েকটা কোয়েশ্চেন আসছে। আই উইল কাম ব্যাক টু ইট। দ্য রিজন ওয়াই আমি স্লাইডটা এখানে রাখছি, যে এটা বোঝানোর জন্য যে আই অ্যাকনোলেজ দিস কোয়েশ্চেন অ্যান্ড আই উইল নট স্কিপ দিস কোয়েশ্চেন। আমি এগুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি কথা বলবো। সো আইভি লীগ ইনস্টিটিউশনস, লং স্টোরি শর্ট, প্রায় 300 বা 400 বছর আগে, যখন আমেরিকা নিজেও কলোনাইজড ছিল মোস্ট লাইকলি ব্রিটিশদের হাতে, তো কিছু প্রচন্ড বড়লোক মানুষ, যারা যারা ওই সময়কার তৎকালীন জমিদার ছিল, লাইক আইভি নামটার ভিতরে একটা জমিদারি ভাব আছে, তো ওরা ঠিক করলো যে আমি হাতে গোনা বেশ কিছু ইউনিভার্সিটি তৈরি করব, যেখানে আমি, আমার প্রজন্ম এবং যারা ওই সমাজের এলিট মানুষ, এরাই লেখাপড়া করতে পারবে। সো এটা কাইন্ড অফ, আমি যেহেতু একা, আই নো দ্যাট দিস সেশন ইজ বিং রেকর্ডেড, সো আমি এখানে অনেক কথাই বলতে পারবো না যেগুলো আমাকে যে প্রোটেস্ট করবে। বাট লং স্টোরি শর্ট, অ্যাগেইন দিজ আর সাম ইউনিভার্সিটি যেগুলো ওই সময়কার প্রেস্টিজিয়াস লোকদের জন্য, সোসাইটালি যারা উপরের দিকে থাকতো, তাদের ছেলেপেলেরাই যারা পড়তে পারে, সেগুলোর জন্য এস্টাবলিশ করা। এন্ড সো মাচ সো দ্যাট এখনো আইভি লীগ থেকে যারা গ্রাজুয়েট করে, যারা পিএইচডি কমপ্লিট করে বা মাস্টার্স কমপ্লিট করে, ডিগ্রি নেয়, তাদের সন্তানরা আইভি লীগে ভর্তি হতে পারে উইদাউট এনি রিগোরাস কম্পিটিশন অর অ্যাপ্লিকেশন। অ্যান্ড টকিং অ্যাবাউট কম্পিটিশন, আইভি লীগের অন এভারেজ অ্যাকসেপ্টেন্স রেট ইজ 3%, 3.5%, অর্থাৎ প্রতি 1000 জন অ্যাপ্লাই করলে ওরা 30 জনকে নেয়, বা প্রতি 100 জনে ওরা মাত্র 3 জনকে নেয়। অ্যান্ড ফার্স্ট ইয়ার প্রিলিমিনারি এক্সাম শেষে ওই 3 জনের মধ্য থেকে 2 জনকে বিদায় করে দেয়। তো ইট ইজ ডিফিকাল্ট টু গেট ইন টু, অ্যান্ড ইট ইজ ইভেন মোর ডিফিকাল্ট টু সার্ভাইভ হিয়ার। ইট মিনস যে ওরা অনেক রিগোরাস ফিল্টারিং সিস্টেম সেট করে। অ্যান্ড দ্য কালচার ইজ লাইক, আমি আইভি লীগ, আমি ব্রাউন ইউনিভার্সিটিতে পিএইচডি করছি, অ্যান্ড দেন আরেকটা আইভি লীগ ডার্টমাউথ আমাকে পোস্টডকের জন্য নিছে। সো দ্য কমন প্র্যাকটিস ইজ, তোমার যদি আইভি লীগ থেকে আন্ডারগ্রেড থাকে বা পিএইচডি থাকে বা মাস্টার্স থাকে, টিপিক্যালি অন্য আইভি লীগ স্কুল তোমাকে পরবর্তী পোস্টডকের জন্য বা জবের জন্য নিয়ে নেয়। সো দে ওয়ান্ট টু সার্কুলেট দেমসেলফ উইদিন দেমসেলফ, বিকজ দিস হ্যাজ বিন আ হিস্টোরিক্যাল প্র্যাকটিস। অন্যান্য ইনস্টিটিউশন থেকে মাস্টার্স করে এখানে পিএইচডির জন্য ঢোকাটা টাফ, বাট নট ইম্পসিবল।
many people do that, but the best practice is after your undergrad apply here কি কি ক্রাইটেরিয়া লাগে সেটা নিয়ে এখন কথা বলবো। বাট আইভি লীগ ইনস্টিটিউশনস গুলো টিপিক্যালি ইস্ট কোস্টে ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া, এই হাতে গোনা কয়েকটা স্টেটে এই 8টা ইউনিভার্সিটি যাদেরকে বলে আইভি লীগ স্কুলস। আর ওয়েস্ট কোস্টে ক্যালিফোর্নিয়ার দিকে ইউসি সিস্টেম আছে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সিস্টেম, University of California, Riverside, UC Davis, UC Berkeley, UC San Diego, UC Los Angeles. ফানি থিং ইজ আমি ইউসি সিস্টেমের স্টুডেন্ট ছিলাম, আইভি লিগের স্টুডেন্ট। আমি যখন প্রথম আমেরিকায় আসি, আমি আমার মাস্টার্স শুরু করি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসাইডে। সেখান থেকে আমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করি ডার্টমাউথে, সরি ব্রাউনে। সো আই এম প্রিভিলেজ ইনাফ টু বি ওয়ান অফ দোজ লাকি ক্যান্ডিডেট যারা ইউসি সিস্টেম আইভি লিগের আইডি স্টুডেন্ট কার্ড রাখে। বাট দিস ইজ নট, অ্যাগেন দিস ইজ জাস্ট দ্য প্রিমিস। অ্যান্ড আমার প্রোফাইল হলো বুয়েটের মেকানিক্যাল, ব্রাউনের পিএইচডি, অ্যান্ড রাইট নাও আমি পোস্টডক করতেছি ডার্টমাউথে। অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদিও আমার ব্যাকগ্রাউন্ড, বাট পার্টিকুলারলি ওইটা ডেডিকেটেড ছিল ফ্লুইড মেকানিক্সে, যার ফলে আমি ব্রাউনে এসে ওশানোগ্রাফি নিয়ে পড়তে পারছি, উইচ ইজ ফান্ডামেন্টাল ফ্লুইড মেকানিক্স অ্যাট এ লার্জার স্কেল। অ্যান্ড ফ্লুইড ওশানোগ্রাফিটাকে কন্টিনিউ করতেছি এখন পোস্ট ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে। ওখানে আমি মোর কেটারিং টুয়ার্ডস বায়োজিওকেমিস্ট্রি। And এটা ছিল আমার বুয়েটের প্রোফাইল, nothing super sophisticated, nothing extremely elegant. I'm pretty sure here are students যাদের GPA much beyond 3.75 or 3.8. Like আমি এখানে জানি নুহাস যে আছে, his GPA is 3.93. So আমি জানি এটা because ও আমার আপন ভাই। So and the point that I'm trying to make, আমার GPA 3.66 ছিল। তুমি যদি আমার GRE থেকে তাকাও তোমরা, ইটস টেরিবল, ইটস টেরিফাইং, ইটস মিজারেবল। ভার্বালে 144 কোনো নাম্বারই না। আমি রেড মার্ক করে রাখছি। অ্যানালিটিক্যাল রাইটিং এ 3 পাইছি আমি 6, which is something that is bad, like not even basic or good, it's bad. টোফেলে 93, লিসেনিং আমার 19 আসছে, which is স্ট্রেট ফরওয়ার্ড ব্যাড। অনেক ইউনিভার্সিটির কাট অফ স্কোর থাকে হলো গিয়ে 20 পাইতে হয়। So the idea is you don't have to have an exaggerated, phenomenal profile to get into Harvard, Brown, MIT, or this sort of university. Publication, yes, I had a good number of publications, but there are other things যেগুলো প্রফেসররা খুবই rigorously, robustly খেয়াল করে। ওইগুলোর মধ্যে থেকেই আজকে আমি কথা বলবো, যার ফলে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা যারা বাংলাদেশের স্টুডেন্ট, প্রফেসরস নো যে আমাদের ইন্টারন্যাশনাল ল্যাব ফ্যাসিলিটিস নাই। কয়টা স্টুডেন্ট এখানে মানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রফেসরদের সাথে কাজ করতে পারে? কয়টা স্টুডেন্ট কাটিং এজ ল্যাবরেটরি থেকে রিসার্চ করতে পারে? কয়টা স্টুডেন্ট হাই এন্ড সিমুলেশনাল রিসার্চ প্রডিউস করতে পারে? পারে না। অ্যান্ড দে নো ইট। তাদের প্রয়োজন হলো কি এমন একটা স্টুডেন্ট যে সবকিছু যা বললাম সেগুলো শিখতে পারবে। ওদের জাস্ট দরকার একটা বেসলাইন স্টুডেন্ট নেওয়া যাদেরকে ওরা ট্রেন করতে পারবে। দে ডোন্ট ওয়ান্ট টু হায়ার এ রিসার্চার, they want to hire someone who can do research. And the number of publication, this is why it's so important. আগামী 2টা বা 3টা স্লাইড পরে আমি লিটারালি একটা লিস্ট দিব যে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন ডকুমেন্ট কোনগুলো, and not necessarily only for Ivy League, যে কোনো হাই এন্ড টপ টিয়ার ইউনিভার্সিটির জন্য ওরা কি প্রেফার করে। বিকজ গত প্রায় 1-1.5 বছর ধরে আমি অ্যাডমিশন কমিটির সাথে ইন্টিমেটলি কানেক্টেড। সো আমার প্রফেসর, পিএইচডি প্রফেসর, সে অ্যাডমিশন কমিটির একজন ক্রিটিক্যাল মেম্বার, অ্যান্ড তার থ্রুতে আমি অ্যাপ্লিকেশন ডকুমেন্ট রিভিউ করি, স্পেশালি যারা আন্ডারগ্রেড থেকে যারা অ্যাপ্লাই করে বা মাস্টার্স থেকে যারা অ্যাপ্লাই করে। সো আই হ্যাভ বিন রিভিউইং স্টুডেন্টস প্রোফাইল, অফকোর্স ডিরেক্টলি না, প্রফেসরের থ্রুতে। আমি ওই পজিশন এখনো নাই, বাট দ্য পয়েন্ট ইজ আই নো দ্য প্রোফাইল অর ডকুমেন্টস অফ দ্য স্টুডেন্টস যারা ইভেনচুয়ালি ব্রাউনে অর ইয়েলে অর হার্ভার্ডে ফান্ডিং পায়। I myself reviewed their profile. Not necessarily যখন আমি অ্যাপ্লাই করি তখন আমি এত কিছু জানতাম। আমি এখন যা জানি তার মেবি 25% আমি ওই সময় জানতাম না। But yet with those 25% crafted knowledge, I was able to get funding out of these universities like Oklahoma State University, Texas, Dallas, Baylor, Wright State University, Brown, UC Riverside, blah, 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 blah. It's easy. It's not given, but it's easy যদি তুমি সঠিক স্ট্রাকচার ফলো করো। Now this part যেগুলো আমি দেখাইতেছি সেগুলো সব তোমাদের লেভেলের আন্ডারগ্রেড,
আমি এখানে ইন্টেনশনালি আমার পিএইচডি রিসার্চ একটা সামারি রাখছি, জাস্ট 1 মিনিট কথা বলে আমি মুভ অন করব। সেটা হলো যে আমার মেইন পিএইচডি ছিল যে ওশান নিয়ে, যেহেতু আমি কাজ করি। ওশান ইজ আ ইন্টারেস্টিং ল্যাবরেটরি, যেখানে একেবারে ছোট থেকে ছোট ঘটনাপাতিও ঘটে, যেগুলো তোমার ধরো 0.1 কিলোমিটারের স্কেলে 1 মিনিট ধরে হয়। আবার এই ওশানে এমন ঘটনা ঘটে যেগুলো তোমার থাউজেন্ডস অফ কিলোমিটার স্কেল অ্যান্ড ইয়ার্স লাগে। তো আমার এন্টায়ার পিএইচডি ছিল এই ছোট ছোট ঘটনাগুলো এবং বড় বড় ঘটনাগুলো কিভাবে তাদের সাথে ইন্টারকানেক্টেড, কিভাবে ওরা নন লিনিয়ারলি এনার্জি ট্রান্সফার করে, নন লিনিয়ারলি তোমার ক্যাসকেড দিয়ে গো থ্রু করে অ্যাট মাল্টিপল স্কেল, অ্যান্ড কিভাবে আমরা স্যাটেলাইট থেকে বা সিমুলেশনের মাধ্যমে এগুলো স্টাডি করতে পারি, অ্যান্ড কিভাবে কারেন্ট গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড এনভায়রনমেন্টাল চেঞ্জ ওশানের ফান্ডামেন্টাল ফ্লুইড মেকানিক স্ট্রাকচার চেঞ্জ করছে। এটা ছিল আমার পিএইচডি। দিস ইজ আ নোবেল ফিল্ড অ্যান্ড আই ক্যান টক for hours until you get bored to death or fall asleep. I can talk about it because this is what I have done for the last 5 years. And একটা কিছু কোশ্চেন আসছিল অ্যাবাউট ফ্লুইড মেকানিক্স এন্ড কিভাবে হলো গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এই ফিল্ডে যাওয়া যায় বা ফান্ডিং আছে কিনা। I can say yes, there's a lot of funding, there's great research. I can again talk about it later, but this is the premise of my expertise, so that after the webinar, if you guys have any questions regarding simulation, machine learning, fluid mechanics, oceanography, climate change, remote sensing, satellite altimetry, I can be the helpful person on that. Okay. Now, how do you secure your position? আমি আমি আমার স্লাইডে সবসময় খুব ছবি রাখতে পছন্দ করি, কারণ এন্ড অফ দ্য ডে কেউ স্লাইড রিডিং পড়তে আসে না। এটা আরেকটা টিপস, যখন তোমরা স্লাইড বানাবা, মেক শিওর টু কিপ নো মোর দেন 3 সেন্টেন্স অফ টেক্সট। নো ওয়ান কেয়ার্স অ্যাবাউট ইউর টেক্সট। তোমার স্লাইডে কেউ শিখতে আসে না, স্লাইডে মানুষজন দেখতে আসে। বিকজ তুমি যদি টেক্সট রাখো 5 মিনিটের মধ্যে চান্সেস আর পিপল ওরা ফেসবুকিং শুরু করবে। সো just make sure that you have plenty of colorful picture and walk them through your pictures. This is again a tips. So this এটা হলো গিয়ে ব্রাউন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং রিসার্চ সেন্টার, and এই রুমটাতে কনফারেন্স রুম, and this is the conference room যেখানে অ্যাডমিশন ডিসিশন নেওয়া হয়। তোমাদের মধ্যে কেউ যদি ব্রাউনে অ্যাপ্লাই করো, তাহলে এক্স্যাক্টলি এই রুমটাতে 12 থেকে 14 জন প্রফেসর তোমার অ্যাপ্লিকেশন ডকুমেন্ট রিভিউ করবে। অ্যান্ড নট নেসেসারিলি এটা ব্রাউন, যে কোনো ইউনিভার্সিটি তোমরা অ্যাপ্লাই করো, একটা অ্যাডমিশন কমিটি রুম থাকে যেখানে তোমার যাবতীয় ডকুমেন্ট, প্রিন্টেড ডকুমেন্ট ওরা প্রিন্ট করে হার্ড কপি চেক করে। এন্ড ওরা কিভাবে চেক করে আমি নেক্সট স্লাইডে সেটাই বলছি। যে ধরো এই হলো কি সেই রুম, এবং তুমি অ্যাপ্লাই করছো, শুধু তুমি না, আরো 5টা স্টুডেন্ট অ্যাপ্লাই করছে। নাও সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্ট ক্রোনোলজিক্যালি সিগনিফিকেন্স ওয়াইজ, এন্ড আমি স্ট্রংলি রেকমেন্ড করবো তোমরা এটা ছবি তুলে নাও বাট নোট নাও, বিকজ দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড অফ মাই প্রেজেন্টেশন টুডে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্ট হলো ইন্টারভিউ। বেয়ারলি তোমাদের মধ্যে, I think none of you will receive full funding without ever going through a rigorous interview session with the professors. প্রফেসর তোমার ইন্টারভিউ নিবে, প্রফেসর শুধু তোমার না, মাল্টিপল পটেনশিয়াল ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিবে, নিয়ে তারপর হলো গিয়ে সেটা রেটিং করে দেন তোমার ডিসিশন নেবে যে তোমাকে আদৌ নিবে কি নেবে না। সো নাম্বার ওয়ান ইম্পর্টেন্ট থিং ইজ ইউর ইন্টারভিউ। সে 5টা স্টুডেন্ট আছে, সবাই অ্যাপ্লাই করছে, স্টুডেন্ট 1 টু স্টুডেন্ট 5। নট নেসেসারিলি প্রত্যেকটা স্টুডেন্টের সবকিছুতেই ফুল ফ্লেজেড প্রোফাইল থাকবে। কারো কারো হয়তো ইন্টারভিউ ভালো হয়েছে বা এলওআর খারাপ বা প্রজেক্ট নাই বা সিভিতে জিপিএ কম, কারো জিআর স্কোর কম। সো দেয়ার আর থিংস যেখানে প্রতিটা স্টুডেন্টের স্ট্রং সাইড আছে, কয়েকটা স্টুডেন্টের উইক সাইড আছে। তো প্রফেসর এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি টিক মার্ক দেয়। যখন এই 10-15 জন প্রফেসর এখানে বসে, ওদের হাতে একটা স্প্রেডশিট থাকে যেখানে ওরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের স্ট্রেংথ, উইকনেস এগুলো হাইলাইট করে এবং এগুলো মার্ক করে রাখে। তো তুমি যখন ইন্টারভিউ দিবা কোনো প্রফেসরের আন্ডারে, তো ওই প্রফেসরটা পার্টিকুলারলি প্রত্যেককে বলে যে ওকে, আমি এই স্টুডেন্টের ইন্টারভিউ নিছি অ্যান্ড হি ডিড গুড, he could explain his research well, he knows what he wants to do in the PhD, his English is good, his accent is good, he understands research paper, he can analyze literature review. So they will give you a verbal letter of recommendation. So it is utmost important যে যেদিন তোমার অ্যাপ্লিকেশন রিভিউ করা হবে সেদিন তোমার ইন্টারভিউটা যাতে ভালো হয়, মানে ইন্টারভিউ থেকে যাতে তুমি ভালো ফিডব্যাক পাও।
অ্যান্ড দিস মেক্স ইউর লাইফ এক্সট্রিমলি ইজি। বাদ বাকি সবকিছু পরে আসে। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে রিসার্চ এক্সপিরিয়েন্স। তুমি কোনো ল্যাবে অ্যাটলিস্ট 6 মাস রিসার্চে কাজ করছো কিনা। আহসানুল্লাহ মোস্ট লাইকলি। তানভীর, তুমি আমাকে কনফার্ম করো, তোমাদের কি ওই বাধ্যতামূলকভাবে থিসিস নিতে হয়? জি ভাই, নেওয়া হয়। এটা কি 4-2 তে নাকি 4-1 4-2 দুই সেমিস্টারে? 4-1-4 দুই সেমিস্টার। 4-1 4-2, পারফেক্ট। সো অ্যাটলিস্ট তোমরা 1 বছর রিসার্চে কাজ করছো, সেটা দেখাইতে পারবা। বেস্ট হয় যদি তোমরা সিভিতে লিখতে পারো যে ওয়ার্ক অ্যাজ এন আন্ডার গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন অমুকস ল্যাব। তোমাদের প্রত্যেকটা প্রফেসরের কি ইন্ডিভিজুয়াল রিসার্চ ল্যাব আছে, লাইক অ্যাটলিস্ট ওয়েবসাইট আছে যেটা তুমি সিভিতে হাইপার লিঙ্ক করতে পারবা? এরকম নেই ভাই আমাদের। আচ্ছা, বাট অ্যাটলিস্ট 1 বা 2 জন প্রফেসর হয়তো বা থাকবে যার নিজস্ব রিসার্চ ল্যাব আছে, সেটা ওয়েবসাইট মেনটেন করে। এরকম কেউ কি জানো মেকানিক্যালের? না ভাই, যেটা হয় সেটা হলো আমাদের অফটের যে সেন্ট্রালি ওয়েবসাইটটা আছে সেখানের মধ্যে আর কি ওনাদের প্রোফাইলটা থাকে, আর সাথে নিচে হলো যে তাদের রিসার্চ ইন্টারেস্ট সম্পর্কে লেখা থাকে। সো আচ্ছা, ইন্ডিভিজুয়ালি আমাদের ল্যাব নেই, বাট আমাদের সব ল্যাবগুলো আসলে ওই থিসিস ল্যাব যেটা আছে ওইটার আন্ডারে সবকিছু হয় আর কি। সো ওইটার একদম সেন্ট্রালি কোনো ওয়েবসাইট নেই, বাট অফটের যে সেন্ট্রাল ওয়েবসাইট আছে ওখানে গিয়ে হলো যে ওনাদের প্রোফাইল সম্পর্কে একটা ডিসক্রিপশন দেওয়া থাকে। দ্যাট ইজ অলসো গুড, বিকজ তুমি তোমার সিভিতে লিখতে পারবা যে I worked as an undergraduate research assistant in ডক্টর XYZ's lab। এখন ওই ডক্টর XYZ টাকে তুমি হাইপার লিঙ্ক করে দিবা, ওই লিঙ্কটা অ্যাড করে দিও, যাতে যখন প্রফেসররা ক্লিক করবে, এন্ড আই এম টেলিং ইউ দে ক্লিক ইট, এন্ড তারা হলো গিয়ে অ্যাটলিস্ট ওই ওয়েবসাইটে গিয়ে প্রফেসরের রিসার্চ কিওয়ার্ডস, রিসার্চ ব্যাকগ্রাউন্ড এগুলো দেখতে পারবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এটা তোমাকে 1 বছরের রিসার্চ এক্সপিরিয়েন্স দিবে তোমার সিভিতে। অ্যান্ড এটা তোমাকে এইটা প্রুভ করতে হেল্প করবে যে দ্য এন্টায়ার কনসেপ্ট অফ রিসার্চ ইজ নট এলিয়েন টু ইউ, ইউ নো বাট হাউ টু ডু রিসার্চ। রিসার্চ তুমি এখানে এসে সরে সরে শিখবা না, তুমি অলরেডি বাংলাদেশ থেকে 1 বছর রিসার্চ করে আসো। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার সিভিতে থাকা। তো রিসার্চটা হলো গিয়ে ওরা সেকেন্ড ইম্পর্টেন্স দিয়ে দেখে। অ্যান্ড জিপিএ, সিজিপিএটা হলো গিয়ে খুবই ইম্পর্টেন্সের সঙ্গে দেখা, আমি এখানে মিথ্যা বলবো না। তোমাদেরকে অনেক হয়তোবা সিনিয়র ভাইরা লাইক ডিমোটিভ, মানে উল্টাপাল্টা কথা বলবে যে জিপিএ ম্যাটার করে না, এই দেখ দেখ 2.80 পায় এখন ওই ভাই গেছে, অমুক জায়গায় 2.90 পায় ওই ভাই গেছে। ইয়েস, দের আর লাকি পিপল যারা বিলো 3 জিপিএ নিয়ে ইভেনচুয়ালি স্ট্রাগলিং মাস্টার্স বা পিএইচডি করতেছে, এবং 3 বেলা প্রফেসরের কথাও শুনে, অ্যান্ড প্রফেসরের কাছ থেকে একটা ডাউটফুল রিয়াকশন পায়, এটা ভিতরে থাকে। ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট। আমি শুরুতেই দেখলাম যে বেশ কয়েকজন স্টুডেন্ট আছে যারা 2-2 তে, 3-1-এ, উইচ ইজ গুড। ইউ গাইজ স্টিল হ্যাভ half of your undergrad life to work on your GPA. Remember যে anything above 3.5 is considered as good GPA. Good. Anything above 3.75 is excellent GPA. And anything above 3.9, which is understandably মেকানিক্যালে পাওয়া খুব ডিফিকাল্ট, বিকজ মেকানিক্যাল ইজ নট লাইক আদার ডিপার্টমেন্ট। আমাদের সময় আমাদের ব্যাচে বইয়ের থেকে ইলেকট্রিক্যালে 58 জন 4 আউট অফ 4 নিয়ে বের হয়েছিল ফোর্থ ইয়ারে। কম্পিউটার সায়েন্স থেকে অ্যাটলিস্ট 25 জন 4 আউট অফ 4 নিয়ে বের হয়েছিল। মেকানিক্যালে হাইস্ট ছিল 3.8 সামথিং। সো তুমি দেখবে যে বেশ কিছু ডিপার্টমেন্টে তোমার জিপিএ এর মানে রেঞ্জিং, লাইক সিভিলে যেটা 3.3, ওইটা হয়তো বা কম্পিউটার সায়েন্সে 3.75 এর ইকুইভ্যালেন্ট, বিকজ ডিপার্টমেন্ট ওয়াইজ জিপিএ পাওয়াটা আসলে ডিফিকাল্ট হয়। তো যেহেতু এখানে প্রিডমিনেন্টলি মেকানিক্যালের স্টুডেন্ট, সো আমি অ্যান্টিসিপেট করতেছি তোমাদের কারোর জিপিএ যদি 3.4 3.5 এর আশেপাশে থাকে বা বেশি থাকে, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইউর জিপিএ। তোমাদের যদি 3.45 নিয়ে অ্যাপ্লাই করো, তাহলে এই যে এই রোটা, সিজিপিএ এর রোটা, সবাই তোমরা টিক পাবা। যদি 3.3 এর ঘরে, 3.3 থেকে 3.45 এর ভিতরে থাকো, দেন এটা নিদার টিক নিদার ক্রস। বাট যদি বিলো 3.3 থাকে, আনফর্চুনেটলি এই জায়গাটাতে তোমার ক্রস পাবা, বিকজ আমেরিকাতে 3.3টা স্ট্যান্ডার্ড গুড জিপিএ ধরা হয়। এনিথিং অ্যাবভ 3.45 or 5, ইউ আর গেটিং এ টিক। আচ্ছা, পাবলিকেশন মাস্ট ট্রাই করবা তোমাদের। পাবলিকেশন, অফকোর্স থিসিসটাকে পাবলিকেশন অনেকে কনভার্ট করে, হুইচ ইজ গুড। বাট তোমরা যারা এখন সেকেন্ড ইয়ারে আসো বা থার্ড ইয়ারে আসো, ট্রাই করো বড় ভাইদের পিছে লাগে থাকতে, যে ভাই আপনি থিসিস করতেছেন, আমাকে কিছু কাজ দেন, আমি আপনার হয়ে কামলা খাটবো, আমি আপনার হয়ে ডেটা তৈরি করে দিব বা টেবিল তৈরি করে দিব কিংবা ফিগার তৈরি করে দিব, আমাকে পেপারের 20তম অথর হলেও রাখেন। ট্রাই টু মেক শিওর ইউ হ্যাভ সাম ইন্টারনেট ফুটপ্রিন্ট। তুমি যে কোনো পেপারের সবচেয়ে কামলা খাটা মেম্বার যে 20তম অথর বা 25তম অথর, বাট স্টিল ইউ হ্যাভ সাম ইন্টারনেট একাডেমিক ফুটপ্রিন্ট, বি দ্যাট। সিভিতে অ্যাটলিস্ট 1 বা 2টা পাবলিকেশন রাখো। ইট হেল্পস
ট্রেমেন্ডাসলি। আমি আমার জিআরই টোফেল দিয়ে কাট অফ স্কোরও তৈরি করতে পারি নাই, বাট আমার লাকিলি আমার পাবলিকেশন ছিল 7টা, এবং যতবার আমি প্রফেসরদের কাছে ইন্টারভিউ দিছি, আমি 6টা ইন্টারভিউ দিছি, অ্যান্ড প্রত্যেকে ম্যানুয়ালি ইন্ডিভিজুয়ালি এটা হাইলাইট করছে যে আশফাক, তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স ভালো, অ্যান্ড দ্য থিং দ্যাট ইউ হ্যাভ ডান, আমরা আমাদের ল্যাবে এরকম কিছু করতেছি, সো আই এম ইমপ্রেসড। দে লুক ফর ইউর রিসার্চ, বিকজ তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকলে, তোমার পাবলিকেশন থাকলে, ওইটা প্রফেসরদের লাইফ অনেকখানি ইজি করে দেয়, বিকজ তখন তোমাকে রিট্রেন করার পিছনে ওদের ইনভেস্টমেন্ট অনেক কমে যায়, তখন ওরা সরাসরি কাজ বা প্রজেক্ট শুরু করতে পারে। নাও, ইন্টারভিউ, রিসার্চ, জিপিএ, সিভি নিয়ে তো কথাই বলে নাই। সিভি আমি নেক্সট স্লাইডে, আমার নেক্সট 2টা স্লাইড পরে আমার সিভি দেখাবো, তো সিভি নিয়ে তখন কথা বলবো। বাট দিস 5, ইন্টারভিউ, রিসার্চ, জিপিএ, সিভি আর পাবলিকেশন, এই 5টা যার ঠিক থাকবে, আই ডু নট থিঙ্ক সো, রিয়েলিস্টিক্যালি স্পিকিং, এই 5টা যার ঠিক থাকে, বাস্তবিক অর্থে এর বাদ বাকি সবকিছু ঠিক থাকে, বিকজ যারা, যে ওই যে রাধে সে চুলো বাঁধে টাইপের, যারা সবচেয়ে কঠিন জিনিসপাতিগুলো করতে পারে, বাদ বাকিগুলো ওদের এমনিতেই ভালো হয়ে যায়। তুমি কখনো এমন জিপিএ 3.95 স্টুডেন্ট দেখবে না যে খুব বাজে স্টেটমেন্ট অফ পারপাস লিখছে বা যে খুব বাজেভাবে সিভি বানাইছে। ইটস নট পসিবল। বরং বাজে সিভি, বাজে এসওপি বা বাজে ট্রান্সক্রিপ্ট যাদের, হাইলি লাইকলি ওদের পাবলিকেশনও নাই, হাইলি লাইকলি ওদের জিপিএও খুব কম। সো ইট কামস অ্যাজ এ প্যাকেজ। তো আমার যেটা বলার প্রয়োজন, উইদাউট অফেন্ডিং এনিওয়ান, যে এই প্রথম 5টা জিনিস যাদের ঠিক থাকে, হাইলি লাইকলি এরা মাল্টিপল ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন পায়, অ্যান্ড দিস হ্যাজ বিন দ্য হিস্টোরিক্যাল ডেটা, বাট অফকোর্স দেয়ার্স অলওয়েজ এক্সেপশন। দেন কামস প্রজেক্ট। তো আন্ডারগ্রেড আমি ঠিক শিওর না তোমাদেরকে কোনো প্রজেক্ট আছে নাকি, অ্যাটলিস্ট বুয়েটে ম্যান্ডেটরি প্রজেক্ট করতে হয় 3rd ইয়ারে। তোমাদের যদি প্রজেক্ট থাকে, মেক শিওর এটার ইন্টারনেট ফুটপ্রিন্ট আছে। এখন পৃথিবী চলে এমন ভাবে, যার যত বেশি ইন্টারনেট ফুটপ্রিন্ট, একাডেমিক ফুটপ্রিন্ট, তার তত বেশি ক্রেডিবিলিটি, বিকজ ইউ ক্যান সে থাউজেন্ডস অফ ওয়ার্ড, বাট যদি কিছু দেখাইতে না পারো, এভরিথিং ইজ ইন ভেইন। আইএলস, টোফেল, এটা সবসময় ইম্পর্টেন্ট। ফানি থিং ইজ, আইএলস বা টোফেল স্কোরটা প্রফেসরের জন্য ইম্পর্টেন্ট না, দে কুডন্ট কেয়ার লেস, বিকজ ওরা তোমার ইন্টারভিউ নিবে এমনিতেই, ওরা ওখানেই দেখবে যে তোমার ইংলিশ বলার ক্যাপাবিলিটি কিরকম, তোমার অ্যাকসেন্ট কিরকম, তোমার কথা বলার পেস কিরকম, how conveniently or how nicely you articulate the message you want to send. They will see that. But IELTS and TOEFL score particularly admission committee লাগে, like university লাগে, এটা university requirement, এবং এটা একটা হিউজ ব্যবসা ইউনিভার্সিটির সাথে IELTS এর। But professors couldn't care less as long as you deliver your message or you can answer their questions promptly and elegantly. That's all they care. ইন্টার্নশিপ স্ল্যাশ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমাদের যদি 6 মাসের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে during your undergrad or after your undergrad, that is good, but it has to be relevant to your department. কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে আন্ডারগ্রেড করছে, পরে সোনালী ব্যাংকে 6 মাস কাজ করছে, এটা এটা তোমার, এটা মানে খাল কেটে কুমির আনার মতো। ডোন্ট ডু দ্যাট। দেন লেটার অফ রেকমেন্ডেশন, তোমার হয়ে সুন্দরভাবে কথা বলার জন্য অ্যাটলিস্ট 3টা মানুষ থাকতে হবে পৃথিবীতে, আদারওয়াইজ মানে আমি সিভিতে লিখতে পারি যে আমি নোবেল লরিয়েট, বাট কেউ যদি আমার হয়ে এটা লেলোয়ার না লেখে, দেন দেয়ারস নো পয়েন্ট। ট্রান্সক্রিপ্ট, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখা ভালো, যে ট্রান্সক্রিপ্টটা বলতে কি বুঝাই। তোমরা বলতে পারো যে ভাই সিভি তো অলরেডি আছে বা জিপিএ তো আছে, ট্রান্সক্রিপ্ট কেন? ট্রান্সক্রিপ্টটা এই কারণে যে রিসেন্টলি আমি খেয়াল করছি, রিসেন্টলি, এটা আগে ছিল না, খুব রিসেন্টলি প্রফেসররা তুমি কোন কোন কোর্স নিতেছো সেটা খেয়াল করা শুরু করছে, এটা আগে করতো না কখনো। ওরা দেখতে চায় যে তুমি মেশিন লার্নিং রিলেটেড কোনো কোর্স করছো কিনা, তুমি অ্যাডভান্স লেভেল মেশিন ডিজাইনিং কিংবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এই টাইপের কোনো রিসেন্ট কোনো কোর্স করছো কিনা, যেগুলো তোমার ট্রেডিশনালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা পড়ে তারা অনেক অনেক কিছু করে, আইপি নিয়ে পড়ে, হ্যান ত্যান অনেক কিছু পড়ে, যেগুলো লাগে না। বাট প্রফেসর দেখতে চাই তুমি মডার্ন কাটিং এজ রিসার্চ ফ্যাসিলিটির সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার জন্য কোর্সগুলো করতেছো কিনা। সো কেউ কি আমাকে বলতে পারবো যে অস্টের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্পেশালি 4th ইয়ার বা 3rd ইয়ার পরে নতুন নতুন কোন কোন কোর্স ওরা রিনিউ করছে বা অফার করে, যেগুলো তোমার মনে হয় যে অ্যাডভান্স? কেউ বলতে পারবে আমাকে? আমাদের অপশনাল কোর্সের মধ্যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আর অ্যারোডাইনামিক্স আছে 4-2 তে, আর 4-1 হচ্ছে রিনিউয়েবল এনার্জি, আচ্ছা এটা আছে, আর কম্পোজিট। আচ্ছা। No, again, I'm no one to dictate your life. আমি প্রিটি শিওর যে তোমরা তোমাদের প্রিভিয়াস ডেটা পয়েন্ট থেকে এটা টের পাও যে অমুক কোর্স নিলে A+ পাওয়া ইজিয়ার, এই জন্য ওই বেসিসে তোমরা ওই কোর্সটা নাও। বাট থিওরিটিক্যাল কোর্সে ভ্যালু আনফর্চুনেটলি কম, অলদো থিওরিটিক্যাল কোর্স ইজ দ্য কিং অফ এভরিথিং,
বাট প্রফেসররা দেখতে চায় যে মোর অ্যাপ্লিকেশন বেসড কোর্সগুলো তোমরা নিচ্ছ কিনা। সো দিস ইজ এ ট্রিক। নাও মেবি হাইলি লাইকলি তোমাদের অ্যাপ্লিকেশন বেসড কোর্সগুলোতে এ প্লাস তোলা কঠিন, বাট এটা যে ধরনের ভ্যালু অ্যাড করবে সেটা হয়তো বা তোমার 4 out of 4 পাওয়ার থেকে বেশি ভ্যালু হবে। জাস্ট অ্যাগেন আই এম সেইং থিংস অ্যাজ আ ওয়েল উইশার, বাট এন্ড অফ দ্য ডে ডিসিশন শুড কাম ফ্রম ইউ। আচ্ছা, এসওপি। এসওপি দিস ইজ ফানি বিকজ ইভেন 1 বছর আগে যখন আমি ওয়েবিনার গুলো রেগুলার করতাম, বা 2 বছর আগে, এসওপি কে আমি নাম্বার 2 বা 3 তে রাখতাম ইমিডিয়েটলি আফটার ইন্টারভিউ। বাট আমরা এখন এমন একটা টাইমে বাস করি যেখানে তোমার ধরো কলিমুদ্দিন সলিমুদ্দিন কিংবা জরিনারাও খুব সুন্দর এসওপি লিখতে পারে, বিকজ থ্যাঙ্কস টু চ্যাট জিপিটি অর এনি সর্ট অফ এআই। এবং এটা একটা ওপেন সিক্রেট, প্রফেসররা খুব ভালো মতোই জানে যে এই সলিমুদ্দিনরা এআই ইউজ করছে, এবং এরা ইদার এসওপি পড়েই না। আমি আমার প্রফেসর এখন আপাতত এসওপি পড়া বন্ধ করে দিচ্ছে। আর যদি পড়ে তাহলে প্রথম 3টা প্যারাগ্রাফের বেশি পড়ে না। যদি যেই মুহূর্তে ওরা দেখে যে এআই ইউজ করা হয়েছে, এন্ড এথিক্যাল ইউজ অফ এআই নিয়ে কথা বলবো আমি, এটা নিয়ে একটা স্লাইড রাখছি, বাট আমি এখানে এক লাইনে শেষ করি যে যদি যেই মুহূর্তে প্রফেসররা টের পাবে যে তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছো, even for paraphrasing, even for your own story, your application package is ruined. আমি এখানে ব্ল্যান্টলি বলবো, যে মুহূর্তে প্রফেসররা ট্রেস করতে পারবে যে তুমি bare minimum, even for one sentence AI use করছো, and trust me, there are multiple ways to understand that, even without using any plugin. They know that তোমার অ্যাপ্লিকেশন আনফরচুনেটলি রিজেক্টেড হবে, and you will be spending 15,000 টাকা 20,000 টাকা for nothing. অ্যান্ড এটার সলিউশন কি, এটা নিয়ে কথা বলবো, একটা স্লাইড আমি রাখছি। দেন আসে জিআরই। জিআরই বা অন্যান্য কোর্সেস, লাইক যদি কোনো অনলাইন কোর্স করে থাকো, লাইক পাইথন, ম্যাটল্যাব, এগুলোর উপর যদি কোনো অনলাইন কোর্স করে থাকো বা জিআরই দাও, সেগুলো অনেক পরে আসে। পিপল ইন দিস টাইম দে কুডন্ট কেয়ার লেস অ্যাবাউট জিআরই। জিআরইটা একটা সময় ছিল অনেক হাইপ ছিল, বাট এখন পৃথিবী অনেক ফাস্ট পেস আগাইতেছে। জিআরই টাইপের এক্সামগুলো অনেক স্লো পেস হয়ে গেছে, এবং এগুলো নিয়ে এখন আর খুব একটা ইনফরমেশন ইন্টারপ্রেট করা যায় না। আর ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাফিলিয়েশন আর আউটরিচ। তুমি কয়টা কনফারেন্সে তুমি অ্যাটেন্ড করছো? তোমার কোনো বড় মেকানিক্যাল সোসাইটির সাথে তোমার অ্যাফিলিয়েশন আছে নাকি? তুমি কোনো বড় কোম্পানির সাথে ইন্টার্নশিপ করে সেটার সাথে ফুল টাইম অ্যাফিলিয়েশন আছে কিনা, কোনো ক্লাব মেম্বার কিনা, ভলান্টিয়ারিং করছো কিনা, স্কাউট মেম্বার কিনা, এগুলো প্রফেসররা চেক করে। বাট অ্যাগেইন এটার সিগনিফিকেন্স খুব 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 কম। তো এই হলো গিয়ে জিনিস। বিফোর আই মুভ অন, দেখি নেক্সট স্লাইডটা কি, ওয়েট, ওকে, টাইম লাইন। বাট বিফোর আই মুভ অন, আমি জাস্ট এখানে ফুট নোট দিয়ে রাখি যে ইনশাল্লাহ উইদিন এ ইয়ার অর নেক্সট 2 ইয়ার্স আমি ইনশাল্লাহ তোমার ধরো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট অ্যাপ্লাই করবেন, আই উইল বি টেকিং স্টুডেন্টস। নাও আমি যদি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলি, অফকোর্স প্রাইমারি আমার টার্গেট থাকবে ইন্টারভিউ কিরকম ভালো দিতেছে, বাট আমি পার্সোনালি জিআরই এসওপি এগুলো থেকে কেয়ারও করবো না। আমি আমার ফ্রেন্ডের সাথে যখন কথা বলি, আই নো দ্যাট উই অল শেয়ার দ্য সেম ফিলোসফি, স্পেশালি যারা আমার জেনারেশনের প্রফেসর হইতেছে, যারা অনেক ওল্ড এজ, 50+ ইয়ার প্রফেসর কথা বাদ দিয়ে যারা এই ইয়াং প্রফেসর, 30 to 40 ইয়ার্স ওল্ড, এবং এদের এদের ফিলোসফি হলো যে এরা দে ডোন্ট কেয়ার অ্যাবাউট লেটার অফ রেকমেন্ডেশন, এসওপি, জিআরই, হ্যান ত্যান। এরা জিপিএ দেখে, রিসার্চ অ্যাপ্লিকেশন বা রিসার্চ এক্সপিরিয়েন্স দেখে, আর ইন্টারভিউ কত ভালো হচ্ছে সেটা দেখে। এই 3টা জিনিসের উপরে বেস করে মোস্ট ডমিনেন্টলি। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস 3 থিংস, অ্যান্ড এই 3টার মধ্যে যদি তোমার 2টা ঠিক থাকে, দ্যাট উইল বি গুড। আমি জানি যে এখানে অনেকের হয়তো বা জিপিএ বাড়ানোর আর কোনো স্কোপ নাই, দ্যাট ইজ ফাইন। মেক শিওর দ্যাট নাম্বার অফ ইয়ার রিসার্চ পেপার ইনক্রিজেস। আচ্ছা, আর একটা কুইক টাইমলাইন, এটা নিয়ে কথা বলার কিছু নাই, তোমরা কুইকলি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা ছবি তুলে রাখতে পারো, লিখে রাখতে পারো। আমরা এখন মোটামুটি ভাবে জুলাই মাসে আছি। যদি তোমাদের মধ্যে কেউ জিআই টোফেল দিতে চাও, মানে টোফেল আইএলটিএস তো অবশ্যই দিতে হবে, যদি কেউ জিআই দিতে চাও, দিস ইজ দ্য টাইম, বিকজ সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে, অর অ্যাকচুয়ালি মিড অগস্ট থেকেই প্রফেসররা পুরো পৃথিবী থেকে ইমেইল পাওয়া শুরু করবে। জুন জুলাই আগস্ট প্রফেসররা টিপিক্যালি সামার ভ্যাকেশনে থাকে, দে আর আউট অফ রিচ, দে আর মোস্ট অফ দেম, দে আর নট ইভেন ইন ইউএস, যারা ওরা গ্রিসে যায়, মেক্সিকোতে যায়, কানাডাতে যায়, ঘুরতে যায়। বাট অগস্টে, মিড অগস্টে যখন যারা ফিরে আসে, তখন তোমার এরা বাজেট করা শুরু করে যে নেক্সট ইয়ার আমি কয়টা পিএইচডি স্টুডেন্ট নিতে পারবো, ওদের বেতন কত দিব, কোন জায়গায় গ্র্যান্ট পাঠাবো, ওরা সবকিছু সেট করে।
সো দ্যাট ইজ দ্য টাইম তুমি তোমার পজিশনটা বাগায় নাও, তখন তুমি অ্যাপ্লাই, তখন তুমি ইমেল করা শুরু করো। মিড অগস্ট থেকে লেট অক্টোবর পর্যন্ত একটানা ইমেল করে যাও। 3 মাসে প্রায় 250 থেকে 300 জনকে ইমেল করা পসিবল, যদি তুমি ইনাফ প্রিপারেশন নিয়ে রাখো। অ্যান্ড দেন এখানে যারা অনেক ইয়াং, আমি আমি দেখছি যেখানে 2-2 এর স্টুডেন্ট আছে, 3-1 এর স্টুডেন্ট আছে। ইট উইল নট হার্ম ইউ যদি তুমি ইমেল পাঠাও অ্যান্ড বলো যে তুমি থার্ড ইয়ারে, বাট তুমি তার কাজের প্রতি ইমপ্রেসড অ্যান্ড তুমি তার সাথে কানেক্টেড থাকতে চাও, মেবি কোনো ভলান্টিয়ারিং রিসার্চ থাকলে সেটা করতে চাও, সো দ্যাট ওয়ান্স ইউ গ্রাজুয়েট ইনস্ট্যান্টলি তুমি তার ল্যাবে অ্যাপ্লাই করতে চাও অ্যাজ এ পিএইচডি স্টুডেন্ট। সো ইট ইজ ওকে টু সেন্ড ইমেল ইভেন ইফ ইউ আর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্ট। এটা তুমি একটা নেটওয়ার্কিং অপরচুনিটি হিসেবে দেখতে পারো। আচ্ছা, second year maybe it's too early, but third year definitely go for it, and fourth year must go for it. আচ্ছা, and about সিভি and এসওপি, এটা ছিল আমার আন্ডারগ্রেডের সিভি। সিভি নিয়ে খুব কম কথা, সেটা হলো যে তোমার যদি সিভি 2 পেজ হয়, দ্যাট ইজ আ প্রবলেম। ইট মিনস যে তুমি অনেক বেশি, তুমি স্পেসের ইউটিলাইজেশন করতে পারতেছো না। তোমার যদি সিভি 2 পেজের বেশি হয়, দেন ইউ আর নট ডুইং এনিথিং রাইট। তোমার সিভি যদি 1 পেজের কম হয়, অ্যাগেন দেন ইউ আর নট ডুইং সামথিং রাইট। সিভি হইতে হবে ফুল ফ্রেশ, 1 পেজ কমপ্লিট। প্রফেসর কখনোই সিভি স্ক্রল করবে না। আমি আহ, 3টা পাবলিকেশন দেখাইছি, অলদো আমার ওই সময় 6টা পাবলিকেশন ছিল। ইউ ডোন্ট হ্যাভ টু পোর ডাউন অল দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ এভার অ্যাচিভড, নো। ফর দ্যাট তুমি তোমার লিঙ্কডইন প্রোফাইল ইউজ করতে পারো, তোমার পার্সোনাল ওয়েবসাইট ইউজ করতে পারো, বাট সিভি, it is fine to showcase all of your publication যদি তুমি পারফেক্টলি 2 পেজ কভার করতে পারো। বাট তোমার সিভি যদি 1.5 পেজে বা 1.75 পেজে শেষ হয়ে যায়, দেন তুমি ওটাকে ইচ্ছা করে ড্র্যাগ করে 2 পেজে নিয়ে আসো, দ্যাটস ব্যাড, দ্যাটস ব্যাড। তুমি এই সিভিটা দেখো, এটা প্রপারলি স্পেসড, প্রপারলি সেকশন দেওয়া আছে, এন্ড 1 পেজের মধ্যে পলিশলি শেষ হয়েছে। দিস ইজ দ্য সিভি যেটা আমাকে অন্তত 8 জায়গায় ফুল ফান্ডিং নিয়ে আসছে। এন্ড এই কিওয়ার্ড স্ক্যানার কোডে আমি সিভি ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখছি, সো you can just download and make your own version following my template. And এখানে আমি বেশ কিছু কথা অলরেডি বলছি আগে, যে ল্যাবের নাম কিভাবে ডিফাইন করবা, কিভাবে রিপোর্টের কথা বলবা। সো মেক শিওর ইউ ফলো সামথিং সিমিলার অ্যান্ড ইউ হ্যাভ ইউর সিভি। অ্যান্ড তোমরা যারা এখানে অ্যাটেন্ড করছো, তোমরা যদি তোমাদের সিভি বানাও অ্যান্ড তোমার যদি মনে হয় যে ভাই আমার সিভিটা একটু চেক করে দেন, যদি মনে হয় যে কোনো মেজর ইস্যু আছে কিনা, আই এম হ্যাপি টু রিভিউ ইউর সিভি। তোমার সিভি তৈরি করে আমাকে ইমেল করতে পারো। আমি আহ, যদি কোনো মেজর প্রবলেম দেখি আমি এটা বলবো, আর যদি দেখি যে ঠিক আছে আমি বলবো যে ইয়েস ফাইন, গো উইথ দ্যাট। আর এসওপির ব্যাপারে, এসওপি অ্যাগেইন, ইট হ্যাজ বিন হিস্টোরিক্যালি ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট। আমি যখন শুরুতে সাভার শখেবাজ বা আবর্তনে কোর্স করাইতাম 2020 সাল থেকে, আমি অলওয়েজ শুরু করতাম যে তোমার লাইফে পাসপোর্টের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্ট হলো গিয়ে তোমার এসওপি। অ্যান্ড বাট এখন এটা আমি বলি না, বিকজ সবাই ভালো এসওপি লেখে এবং প্রফেসররাও জানে যে সবাই কিভাবে ভালো এসওপি লেখে। তো এটা এখন খুব কম মানুষ দেখে, বাট স্টিল it has to be there because this is an essential application document, essential part or component of the application. So first 3 প্যারাগ্রাফ at least প্রফেসররা পড়বে। সেখানে তোমার তোমার নিজস্ব গল্প লিখতে হবে, যে কেন তুমি এখানে, তোমার আন্ডার গ্রাজুয়েট লাইফকে তুমি কেন সাকসেসফুল ইনাফ মনে করো যেটা তোমাকে পিএইচডি তে এক্সটেন্ড করবে। হোয়াট হ্যাভ ইউ ডান ইন আন্ডারগ্র্যাড যে তোমার মনে হয় তুমি পিএইচডি করতে পারবা। দেন রিলেভেন্ট প্রজেক্টের কথা লিখতে হয়। অফকোর্স এভরিথিং শুড বি ইন হিউম্যান ল্যাঙ্গুয়েজ, নট মেশিন জেনারেটেড। আমি এটা বারবার বারবার এমফেসাইজ করবো টুডে, so much so that I actually spent an entire slide on that. এই 6টা কোশ্চেনের উত্তর যদি 6টা প্যারাগ্রাফে তোমার এসওপিতে থাকে, দ্যাট ইজ ফান্ডিং ওয়ার্দি এসওপি। 3টা প্যারাগ্রাফ প্রথম পেজে, 3টা প্যারাগ্রাফ সেকেন্ড পেজে, 2 পেজের মধ্যে 6টা প্যারাগ্রাফে, প্রতিটা প্যারাগ্রাফ 8 থেকে 12 লাইন, অর্থাৎ 9 থেকে 10টা সেন্টেন্সের যদি লিখতে পারো, that's all you need to know, that's all you need to have. So again, you guys can take a screenshot for these questions. And communicating with the professors, this is so critical because yes, you might have great CV, you might have great statement of purpose, brilliant GPA, brilliant or work experience, সবকিছু গ্যাদার করে তুমি চিন্তা করতে পারো রেটরিকটা এভাবে, যে তুমি তোমার ব্যাগে সবকিছু কাগজ টাগজ গোছায় সুন্দর ফিটফাট হয়ে ফর্মাল ড্রেস পরে চুল আঁচড়ায় ভালো সুগন্ধি মেখে প্রফেসরের বাসায় আসছো। এখন ভদ্রভাবে নক করার পরিবর্তে তুমি থাপ্পড় দিয়েছো দরজায়, প্রফেসর কখন দরজা খুলবে না, দরজা থেকে তোমাকে দেখে ভাগায় দিবে, অথবা তুমি দরজা লাথি মারতেছো। সো ইমেইলটা হলো কি, দরজায় তুমি কিভাবে নক করতেছো।
তুমি লাথি মারলো নাকি ঘুষি মারলো নাকি সুন্দরভাবে নক করলা বা কলিং বেল টিপ দিলা। সো ইমেইলটা সো সেন্সিটিভ, তোমার যদি এই এই চোকিং পয়েন্টে ভুল হয়, anything and everything you have done in your entire undergrad, 4 years of undergrad, nothing will matter at all. Nothing will matter. So make sure to have a brilliantly written SOP. So again, আমার কথাবার্তা আমি জানি, আমি প্রচুর অ্যাডজেক্টিভ ইউজ করতেছি, স্ট্রং অ্যাডজেক্টিভ ইউজ করতেছি, ব্রিলিয়ান্ট, পলিশ, ফেনোমেনাল, blah blah blah. Unfortunately, I have to do that because there will be students, there will be candidate যাদের প্রত্যেকটা কম্পোনেন্ট ফেনোমেনাল। বিকজ রিমেম্বার, তোমাদের কম্পিটিশন কিন্তু এখন আর আহসানুল্লাহ ইউনিভার্সিটির পোলাপান না, বা বুয়েটের পোলাপান না, বা সাস্ট পুরো বাংলাদেশের পোলাপান না। একই প্রফেসরকে শ্রীলঙ্কা থেকে স্টুডেন্ট ইমেল করবে, আইআইটি মুম্বাই থেকে স্টুডেন্ট ইমেল করবে, গ্রিকের সবচেয়ে নাম্বার ওয়ান, ইটালির নাম্বার ওয়ান ইউনিভার্সিটি থেকে ইমেল করবে, ফ্রান্সের থেকে ইমেল করবে, খোদ ইউএস এর ইউনিভার্সিটি থেকে ইমেল করবে। সো তোমাদের কম্পিটিশন এখন ওয়ার্ল্ড ওয়াইড, গ্লোবাল। সো আহসানুল্লাহর, ধরো তোমার ডিপার্টমেন্টের 3টা স্টুডেন্ট থেকে 6টা স্টুডেন্ট থেকে ভালো করে নিজের ইগোকে বুস্ট করে যদি মনে করো যে আমি ফাটাই ফেলবো, নাও দ্যাটস ফুলস প্যারাডাইস। সো জাস্ট you have to be phenomenal. Every single component of your application package needs to be spot on. I mean, I cannot stress this enough. তো দিস ইজ দ্য ইমেইল আমি যেটা সেন্ড করছি আমার পোস্টডক পজিশনের জন্য। আমি খোঁজা শুরু করছিলাম, আমি পিএইচডি এর, আই মিন আই হ্যাভ সাম, তোমাদের মধ্যে কেউ যদি আমাকে ওয়েবিনার পরে ইমেল দাও যে ভাই আপনি আন্ডারগ্রেড থাকার সময় পিএইচডির জন্য যে ইমেল দিচ্ছেন সেটা এরকম কোনো স্যাম্পল আছে কিনা, আই ডু হ্যাভ সাম, আই নিড টু সার্চ, বাট আমাকে ইমেল দিলে আমি হয়তো বা শেয়ার করতে পারবো। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে হিয়ার ইজ দিস শুড বি ইন ইউর ইমেল। একটা প্রপার সাবজেক্ট লাইন থাকবে, প্রফেশনাল পিকচার থাকবে। নাথিং বদার্স মি মোর যখন আমি দেখি যে কারোর জিমেইলে শুধুমাত্র এ লেখা ওর এস লেখা ওর এম লেখা, যেগুলো বাই ডিফল্ট আসে। ইট লুকস রোবোটিক, ইট লুকস অ্যানোনামাস, ইট লুকস স্ক্যাম। সো মেক শিওর ইউ শ্যাল মাস্ট হ্যাভ a professional picture, and it has to be professional, not something stupid. So you should have a professional picture. Then তোমার জিমেল অ্যাড্রেসটাও প্রফেশনাল হতে হবে। ডোন্ট রাইট লাইক wakandaforever@gmail.com or angelsadi@gmail.com. Don't go for it. This is stupid. We don't live in 2012 anymore. Then proper introduction থাকতে হবে, 3 থেকে 4টা সেন্টেন্সের মধ্যে তোমার পুরো প্রোফাইল সামারি বলতে হবে। দেখবেন ইমেইল বডিতেও তোমার টেকনিক্যালিটিস, তোমার কাজের এক্সপার্টিস সুন্দরভাবে বলতে হবে। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ যেটা আসে, যে কেন তুমি তাকে ইমেল পাঠাইছো। তুমি এই বুকে যুগে লেখা 100টা প্রফেসরকে ইমেল পাঠাতে পারতা, কিন্তু এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ যেটা ডিফাইন করে যে তুমি কেন পার্টিকুলারলি ওই প্রফেসরকেই ইমেল পাঠাইছো। আমি আমার চিট করে বলে দিতে পারি যে আমি যখন স্টুডেন্টদের ইমেল দেখা শুরু করব ইনশাল্লাহ উইদিন এ ইয়ার অর টু, আমি ওই এগুলো কেয়ার করি না কোথেকে আসছে না দেখে বা কি করছে। আমি কেয়ার করি যে ও আসলেই এই ইমেলটা লেখার জন্য 5 মিনিট সময় দিছে নাকি বা 15 মিনিট সময় দিছে নাকি। বিকজ তুমি প্রফেসরের পিওভি থেকে চিন্তা করো, একজন প্রফেসর তোমাকে 5 বছরের জন্য খাওয়াবে, পড়াবে, টাকা দেবে, বেতন দেবে, তোমার সোশ্যাল সিকিউরিটি নিবে, এবং সেটার জন্য তোমার মোটামুটি ভাবে তোমার পিছনে প্রায় 5.5 লাখ থেকে $8.5 লাখ খরচ হয় একটা পিএইচডি স্টুডেন্টের পিছিয়ে, এবং প্রফেসররা পুরোটা দায়ভার নেয়। তো যে তোমার পিছিয়ে $8 লাখ ডলার খরচ করবে, তার পিছনে তুমি যদি 8 মিনিট খরচ করতে না পারো, আই থিঙ্ক দ্যাটস আ ফেয়ার ডিল, যে প্রফেসর কখনোই তোমাকে রিপ্লাই দিবে না। ইটস অ্যাবসলিউটলি ফেয়ার ফর দেম। সো মেক শিওর যে তুমি এমন কিছু লিখা তাকে পাঠানো যেগুলা বাকি 10টা স্টুডেন্ট লিখতে পারবে। অ্যান্ড দেন প্রফেসর যদি তোমার ইমেইল পছন্দ হয়, এটা এমআইটির একজন প্রফেসর ছিল, অ্যান্ড আমাদের কথাবার্তা আগে ছিল অনেকদিন, মানে অনেকক্ষণ আগে ছিল, ইন্টারভিউ হয়েছে, অ্যান্ড আই ওয়াজ এট দ্য ভার্জ অফ অ্যাপ্লাইং টু এমআইটি, বাট পরে কিছু পার্সোনাল ডিসিশনের কারণে আমি এমআইটিতে অ্যাপ্লাই করি নাই। আই ওয়েন্ট টু আদার আইভি লিগ, বাট দ্যাট ইজ মোর লাইক it's controversial anyways. It is like they do something যেটা একটা উইয়ার্ড কান্ট্রিকে হেল্প করে সামরিকভাবে, যে কান্ট্রিকে আমি হেল্প করতে চাই না। And I think that is enough of a notion that I'm wanting to say. So I do not want my research or time to be spent on some country যেটা publicly মার্ডারে অংশগ্রহণ করে। Anyways, okay, now time for the main tea. কিছু স্কিল সেটের কথা আমি বলবো আগামী 2টা স্লাইডে। কেন এআই তুমি ইউজ করবে না? নাম্বার 1, এই বিড়ালটা দেখো, পৃথিবীর সবচেয়ে সুন্দর বিড়াল, একদম স্পটলেস, পারফেক্ট, ফারগুলো কত সুন্দর, দেখে মনে হচ্ছে যে সুগন্ধি বের হইতেছে, দেখে মনে হচ্ছে চোখগুলো কত পারফেক্ট। আর এটা একটা রিয়েল লাইফ বিড়াল, ওর নাকের মধ্যে দাগ, ও চোখ একটা টেরা, চোখ একটা বড়, গায়ে ময়লা,
পারফেক্টলি সাদা না, কিন্তু এটা রিয়েল, দিস ইজ রিয়েল, অ্যান্ড দিস ক্যাট ইজ নট রিয়েল। এআই তোমাকে হেল্প করবে ফাটাফাটি প্যারাগ্রাফ লিখতে, প্রত্যেকটা সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট, একদম সাধু ভাষায় লেখা, চরম লেখা, চমৎকার লেখা। কিন্তু এন্ড অফ দ্য ডে, দিস রাইটিং ইজ লাইক দিস ক্যাট, এক্সিস্ট করে না বাস্তবে। যেগুলো অ্যাকচুয়াল বাস্তবে এক্সিস্ট করে, ওরা, ওদের ভিতর খুঁত থাকে, ওরা ফ্ল থাকে, এবং সেই ফ্লটাই এদেরকে পারফেক্ট করে। যে এই প্যারাগ্রাফটা তোমার এআই তে লেখা, হ্যাঁ, প্রোফাউন্ড, এম্বার্ক অন এ জার্নি, গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ, এআই তোমাকে এগুলো বলবে। কিন্তু কেউ যখন মানে নিজের মতো করে লিখে, তখন তার লেখাটা হয় অনেকটা এরকম, সেমাই ফর্মাল, সামটাইমস ক্যাজুয়াল, অ্যান্ড ইট ইস ওকে, ইট ইস ওকে। প্রবলেম হয় যখন আমি দেখি যে, আমি প্রচুর ইমেল পাই বাংলাদেশের স্টুডেন্ট থেকে, আমি খুব হতাশ হই যখন আমি খেয়াল করি যে বাংলাদেশি স্টুডেন্টরা, স্পেশালি রিসেন্ট স্টুডেন্টরা, এত বেশি এআই ইউজ করে ইংলিশ লেখার জন্য, এদের কনফিডেন্স লেভেল এতটা ধ্বংস হয়ে গেছে যে 3টা সেন্টেন্সের ইমেল লিখতেও এরা এআই ইউজ করে, এন্ড আই নো হাউ দে ইউজড এআই। ফ্লুয়েন্টলি কথা বলার বা ফ্লুয়েন্টলি রিকোয়েস্ট করার ক্যাপাবিলিটি নষ্ট হয়ে গেছে। এখন তুমি যদি কোনো প্রফেসরকে ইমেল দেওয়ার আগে, 3টা সেন্টেন্স লেখার আগে তোমার যদি হাত কাঁপে, তুমি যদি মনে করো যে ভাই রিস্ক নিতে চাই না, আমি এআই ইউজ করি, ইট মিনস সামথিং প্রোফাউন্ডলি, সামথিং অ্যাট ফান্ডামেন্টাল লেভেল উইদিন ইউ হ্যাজ বিন ডিস্ট্রয়েড, অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট। তুমি যদি একটা ইমেল লিখতে ভয় পাও, নিজের এসেন্স থেকে, নিজের সেন্স অফ কনফিডেন্স থেকে, then something fundamentally has been destroyed within you, and you have to work on that. You have to practice writing. Never ever use AI. Yes, তুমি গ্রামারলি ইউজ করে তোমার আহ, তোমার সেন্টেন্সের কোনো গ্রামাটিক্যাল এরর আছে কিনা, কমা ফুল স্টপে ভুল আছে কিনা, সেটা চেক করতে পারো, বাট ডু নট ইউজ এআই টু রাইট ডাউন থিংস ফর ইউ। এখন তুমি বলতে পারো যে ভাই আমি লিখছি, আমি ওকে একটা গড়পড়তা লেখা দিয়েছি, ও জাস্ট এটাকে কারেক্ট করে দিচ্ছে। দ্যাট হ্যাজ মোর ডিপ অ্যান্ড প্রোফাউন্ড ইমপ্লিকেশন। ওটা তোমাকে এতখানি ডিপেন্ডেন্ট করবে, ওটা তোমাকে কনফিডেন্স দিবে না। সো দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই এম ট্রাইং টু সে। তুমি যদি এমন হয় যে ভাই লিখছি আমি, গল্প আমার, লেখা আমার, আমি জাস্ট এআই কে বলছি যে এটাকে একটু পলিশ করে দাও, দ্যাট ইজ দ্য প্রবলেম। দিস ইজ এক্স্যাক্টলি ওয়ার ইউ আর লুজিং ইউর কনফিডেন্স। আগে, জাস্ট 3 বছর আগেও পোলাপান ভুলভাল ধুমধাম লিখে পাঠাইতো, দ্যাট ইজ ওকে, প্রফেসররা জানতো ঠিক আছে, ও ইচ্ছা করে লিখছে, এটা অ্যাটলিস্ট ওর কাছ থেকে জেনুইনলি আসছে। এখন সব ইমেইল এত পারফেক্ট, সব এসওপি এত পারফেক্ট, ইট লুকস ফেক, এন্ড প্রফেসররা ওইটা, এই ফেকনেসটা দেখে খুব ট্রিগার হয়ে গেছে, এটা নিতে চায় না। রাদার ইউ সেন্ড অ্যান ইমেল যেটাতে 2টা স্পেলিং এরর আছে, তুমি ওইটাই পাঠাও, প্রফেসররা ওইটাই দেখবে, যেটাতে তোমার হিউম্যান টাচটা আছে। তোমার 100% পিচ পারফেক্ট ইমেল পাঠানোর প্রয়োজন নাই। তুমি এমন ইমেল পাঠাও যেখানে তুমি ল্যাবরেটরি বানান ভুল করছো, যেখানে তুমি সেমিকোলন জায়গায় ফুল স্টপ দিছো, ইটস ওকে, ইটস ওকে। প্রফেসররা, নাও দিস ইজ দ্য নিউ acceptance of our modern time. It's okay. So be mindful about it. So number one skill set is do not use AI. Number two skill set is Google Calendar use করা শিখো। তোমার যেই যেই ইম্পর্টেন্ট জিনিস সামনে আছে সেটা ক্যালেন্ডারে পোস্ট করো, এন্ড ক্যালেন্ডার নোটিফিকেশন অন রাখো। বাঙালি হলো গিয়ে আমার দেখে এমন একমাত্র জাতি যারা টাইমের সঙ্গে তাদের সমঝোতা একেবারেই কম। আই আই থিঙ্ক আমি মোটামুটি ভাবে 100+ দেশের কালচারের মানুষের সাথে মিশছি, এবং আমার 35+ দেশের কালচারের মানুষের সাথে ফ্রেন্ডশিপ আছে। বাট বাঙালি একমাত্র দেশ, একমাত্র কালচার যারা ঘড়ি কাটা 5 মিনিট আগায় রাখে, বিকজ তারা জানে যে আমি এই কাজ ঠিক টাইমে করতে পারবো না, সো আমার নিজে ধাক্কা মারতে হবে। সো মেক শিওর দ্যাট ইউ ডোন্ট বিলং টু দ্যাট class of population. Make sure that you are handling your day-to-day life smartly. Google Calendar or Outlook Calendar, fantastic. Use them. Number two, bookmarks. আমি, not just me, again, আমি অনেক আমার ফ্রেন্ড এবং প্রফেসরকে দেখছি, they judge people by the bookmarks they have in their Google Chrome. তোমার গুগল ক্রোমের বুকমার্কস কি সেটা দেখে আমি তোমার পার্সোনালিটি সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবো। এন্ড I guess you guys understand what I'm trying to say. যারা অত্যন্ত মেসি, রিয়েল লাইফে মেসি, লেজি, অর্গানাইজ না, প্রত্যেকটা ফেজে ওইটা প্রোনাউন্সড হয়। অ্যান্ড আই বিলিভ দ্যাট দ্য ওয়ে ইউ ডু এনিথিং ইজ দ্য ওয়ে ইউ ডু এভরিথিং। যাদের ছোটখাটো স্মল স্কেলে লাইফটা মেসড আপ, লার্জার স্কেলেও লাইফটা মেসড আপ। অ্যান্ড আমেরিকান অ্যাপ্লিকেশন এমন একটা জিনিস যেখানে তোমার লার্জার স্কেলে সবকিছু ঠিক থাকতে হবে, সো তোমার ম্যাক্রো লেভেল থেকে সবকিছু ঠিক রাখতে হবে। ট্রাই টু হ্যাভ প্রপারলি পলিশড বুকমার্কস, এটা তোমার ডে টু ডে লাইফকে অনেক ইজি করে দেয়। ওভারলি প্রো, মাইক্রোসফট ওয়ার্ড ইজ এ ক্লিশে থিং। এখন হলো গিয়ে তোমার ওই ব্যাংকের কেরানি কিংবা এটিএম বুথে দারোয়ানদের জন্য মাইক্রোসফট ওয়ার্ড, আমি তাদেরকে ছোট করতেছি না, বাট তোমাদেরকে বড় করার চেষ্টা করতেছি। সেটা হলো যে ডু নট রাইট এনিথিং অন মাইক্রোসফট ওয়ার্ড, ট্রাই টু ডু এভরিথিং অন ইউর ওভারলিভ। তোমার সিভি, তোমার যে কোনো
স্টেটমেন্ট অফ পারপাস, তোমার যে কোনো ম্যাটেরিয়াল, ইভেন যে কোনো ডে টু ডে লাইফের রাইটিং, ট্রাই টু ডু ইট ইন ওভারলেপ প্রো, বিকজ দিস ইজ দি অনলি সফটওয়্যার যেটা আমেরিকাতে ইউজ করা হয়, অ্যাটলিস্ট একাডেমিয়াতে ইউজ করা হয়। সো মাইক্রোসফট ওয়ার্ড ইজ ক্লিশে, এটা এখন আর কেউ ইউজ করে না। এবং তোমার যদি সিভিতে থাকে তুমি মাইক্রোসফট ওয়ার্ড অ্যাজ এ স্কিল, ওইটা তোমাকে ব্যাকফায়ার করবে। 50 মিনিটস অফ বোর্ডম, ভেরি ইম্পর্টেন্ট। 5 থেকে 15 মিনিট রাখতে হবে যে টাইমটা তুমি কিছু করতেছো না। আমি আবার বলতেছি যে পরের পয়েন্টটা আসলে রিলেভেন্ট, নো রিল। সো আমরা এখন হাই ডোপামিন, হাই রিওয়ার্ড, লো এফোর্ট টাইমে বাস করতেছি। এগেন, আমি এখানে মোটিভেশনাল স্পিকার হিসেবে আসি নাই, আমি জাস্ট 3টা বাক্যই বলবো এটার ব্যাপারে। সেটা হলো যে রিল দেখো না, ফুল ভিডিও দেখো, 35 মিনিটের ভিডিও দেখো। দ্যাটস মাচ মোর বেটার ফর ইউর অ্যাটেনশন স্প্যান দেন 35 সেকেন্ডস ভিডিও। রিল or Instagram, sorry, YouTube Shorts or Instagram Reel, just don't spend time on that. 15 মিনিট বোর হও, বই পড়ো, বিকজ ইউ উইল নো যেগুলো কি পরিমাণ লাগবে। তোমরা এখনো আন্ডারগ্রেড লেভেলে লিটারেচার রিভিউ করা এখনো শিখো নাই, তোমরা এখনো আহ, মানে পেপার পড়ার স্টাইলটা ধরতে পারো না, সেটা পারবা যখন পিএইচডি তে উঠবা। And তোমাদের মধ্যে অলরেডি এখন যারা চ্যাট জিপিটি ইউজ করে পেপার সামারাইজ করো, দেয়ার আর টেরিবল নিউজ ওয়েটিং ফর দেম। সো ইফ ইউ গাইজ ডু দ্যাট, ইটস ফাইন, হোয়াট এভার ইউ হ্যাভ ডান। বাট পেপার অ্যাকচুয়ালি পড়ে স্ট্রাগল করে সেটার নোট নেওয়া প্র্যাকটিস করো, বিকজ ওয়েন এভরিথিং ইজ অফার্ড, রিমেম্বার নাথিং ইজ অফার্ড। এটা মানে আমি হলাম গিয়ে, বাট আমি বা আমাদের সাথে যারা ছিল, তারা হলো গিয়ে শেষ জেনারেশন যারা তোমার প্রথম পিএইচডি প্রথম 2 বা 3টা বছর এআই ছাড়া কষ্ট করে মানে কাজ করছে, খাটাখাটি করছে। আই রিমেম্বার যে ওই স্ট্যাক ওভারফ্লোতে কোয়েশ্চেন দিয়ে 3 দিন ওয়েট করা লাগছে কারো কোডিং এ হেল্প পাইতে, কিংবা ম্যাটল্যাব কমিউনিটিতে কোয়েশ্চেন দিয়ে দূর দূর বুকে ওয়েট করা লাগছে 2 দিন, যে কেউ হেল্প করবে, কোডিং এ লিখে দিবে, তারপর আমি হেল্প করব। এখন তো তোমার সবকিছু একে বলে, চ্যাটজিপিটি বলে করে দেয়। তো নাও আই রিমেম্বার যে ওই স্ট্রাগল গুলা, বা কোনো জায়গা থেকে হেল্প পাইতেছে না, আরেকবার চেষ্টা করি, নিজের চেষ্টা করি, বা অন্য রিসোর্স খুঁজি। ওই রিসোর্স খোঁজা খুঁজিটাই আসলে আমাদেরকে প্রপার রিসার্চার বানাইছে। শেষ 2 বছরে আমি এত বেশি এআই ইউজ করছি, আমি আমার স্পেশালি 4th ইয়ার 5th ইয়ারে এত বেশি চ্যাট জিপিটি ক্লাউড ক্লাউড ইউজ করছি যে আমি পাইথনের বেসিক সিনট্যাক্স ভুলে গেছি। আমাকে যদি এখন বলো যে ভাই ফর লুপে রান দেন একটা সিম্পল সাবপ্লট, আমি পারবো না, বিকজ আমি এত বেশি হেভিলি কোড ইউজ করছি, চ্যাট জিপিটি ইউজ করছি, যে আমি এখন আর পারবো না। ম্যাটল্যাবের বেসিক সেন্টেন্স আমি ভুলে গেছি। নাও বাই দ্য টাইম আমি ভুলে গেছি, ততদিন আমার ডিগ্রি নেওয়া হয়ে গেছে, সো আই এম সেফ। বাট বাই দ্য টাইম তোমরা ভুলে যাবা, তোমার মাত্র পিএইচডি শুরু করছো, সো তোমাদের সমস্যাটা হবে। আমি পার পেয়ে গেছি প্রথম 3 বছর খাটাখাটনি করে, পরের 2 বছর এটার ফায়দা নিছি। বাট তোমরা যদি প্রথম বছর থেকে ফায়দা নেওয়া শুরু করো, দ্যাটস এ প্রবলেম, বিকজ ইউ উইল নেভার রিচ দ্য গোল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ডিফিকাল্ট টপিক্স তোমাকে শিখো। Learn about, forcefully make yourself learn about difficult topic. By difficult I mean as difficult as quantum chromodynamics or satellite altimetry or history of science, philosophy, capitalism, communism, এই টাইপের সব ফিলোসফি অফ নিটশে, সব ধরনের টাফ জিনিস যেগুলো বোঝা কঠিন, যেগুলো নিয়ে ডে টু ডে লাইফে কথা বলা হয় না, সেগুলো নিয়ে পড়ো, ইউটিউব ভিডিও দেখো, রিভিউ ভিডিও দেখো, ইনস্টেড অফ ওয়াচিং এ মুভি। অফকোর্স ওয়াচ মুভি, বাট ট্রাই টু মেক শিওর দ্যাট ইউ লার্ন থিংস। এগুলো তোমার পার্সোনালিটি ইমপ্রুভ করবে, তোমার কথাবার্তার মধ্যে প্রপার ওয়ার্ডিং আনতে সাহায্য করবে। তুমি যে কোনো ক্লাসের, যে কোনো সোসাইটির, যে কোনো একাডেমিক বা নলেজ লেভেলে মানুষের সাথে কনভারসেশন চালানোর জন্য কনফিডেন্ট হবা। সো ট্রাই টু লার্ন অ্যাবাউট complicated thing. Physics is beautiful thing to start with. অ্যাস্ট্রোনমি সম্পর্কে জানো তুমি, ধরো কোয়ান্টাম বায়োলজি নতুন একটা ফিল্ড আসে, সেটা নিয়ে জানো। স্পেশালি কোয়ান্টাম মেকানিক্স এর তুমি এন্টার হিস্ট্রি যদি তুমি জানো, অনেক কিছু শিখবা যেটা এখন ফান্ডামেন্টালি রিলেটেড। আচ্ছা, এটা নিয়ে আমি কথা বলবো না, বিকজ অ্যাগেইন আই ডোন্ট থিঙ্ক ইট রিলেটস টু এনিওয়ান। বাট যদি যদি কারো কোয়েশ্চেন থাকে, আমি হ্যাপি টু আনসার। নাসা জেপিএল এ আমি গেছিলাম, নাসা জেপিএল এ, ওই জেপিএল এ বা নাসার ভিতরে ছবি তোলা ব্যান। সো আমার ওই ওদের অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি ক্যালটেকের ছবি তুলে আমার খুশি থাকতে হয়েছে। বাট আমি ওখানে গেছিলাম তোমার একো, বা এস্টিমেটিং দ্য সার্কুলেশন অ্যান্ড ক্লাইমেট অফ দ্য ওশান। এটা নাসার একটা হিউজ প্রজেক্ট। ওই প্রজেক্টের এই 25 জন সায়েন্টিস্ট আমরা, তোমার এই 25, হ্যাঁ, উইথ ইনক্লুডিং প্রফেসরস, 25 জন সায়েন্টিস্ট আমরা পুরো ওয়ার্ল্ড থেকে, আহ, চায়না, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা, পুরো ওয়ার্ল্ড থেকে মাত্র 25 জনকে ইনভাইট করা হয়েছিল, যে এই সিমুলেশন সফটওয়্যারটাতে কিছু বাগ ফিক্স করার জন্য বা ফিজিক্স অ্যাড করার জন্য। তো আমার এক্সপার্টিস হলো ওশানোগ্রাফি, সো এই মডেলটাতে আমি আমার সাইড থেকে ফিজিক্স অ্যাড করছি।
ওয়াটার মোশন অ্যান্ড ফ্লুইড ডাইনামিক্যাল নেভিয়ার স্টোকস ইকুয়েশন সলভ করার জন্য আমি এখানে আমার কোড অ্যাড করছি। তো লং স্টোরি শর্ট, নাসা এমন একটা ভার্চুয়াল আর্থ তৈরি করার ট্রাই করতেছে যেটা এক্সিস্টিং ডেটা ইউজ করে ওয়ার্ল্ডের ক্লাইমেট, ওয়েদার, গ্লোবাল ওয়ার্মিং, কার্বন সিঙ্কিং, ফাইটোপ্ল্যাঙ্কটন, ওশান এডিকাইনেটিক এনার্জি সবকিছু প্রেডিক্ট করবে। সো অল আর্থ অ্যাটমসফিয়ারিক ভ্যারিয়েবিলিটি প্রেডিক্ট করবে। তো I was invited as a software scientist, or they say oceanographic, physical oceanographic scientist in Caltech. And ওখানে আমি ছিলাম 7 দিন। বিউটিফুল। নাসার নাসার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এথিক্স, fantastic. I can again talk about it for long, long hours, but I think that's all you just need to know. Q&A, I don't think we have time for Q&A, and but আমি কুইকলি 1-2 সেন্টেন্সে সবগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবো, বিকজ ইটস অলরেডি বিন 1 hour and I have to go actually. সো আমি আর মেবি 10 মিনিটসের মধ্যে র্যাপ আপ করার চেষ্টা করবো। তো প্রথম কোশ্চেন ছিল যে নাসা জেপিএল এক্সপিরিয়েন্স, গুড গুড, অল গুড, এক্সপিরিয়েন্স ইজ গুড। আর অ্যাডভাইস হলো গিয়ে এভরিথিং দ্যাট আই সেড ইজ বেসিক্যালি ইফ ইউ ফলো, if it can take me or many other students like me to NASA JPL, it can also take you to NASA JPL. তারপর হলো গিয়ে ইউএস নেভি। নাও আমি নেভি নিয়ে স্লাইড রাখি নাই ইন্টেনশনালি, বিকজ ইট উইল জাস্ট প্রলং দ্য স্লাইড, বাট ইউএস নেভির সাথে আমি কাজ করছি তোমার ওশান সি আইস প্রেডিকশনে। সো ইমাজিন উই হ্যাভ জিপিএস, আমরা গুগল ম্যাপ আছে, জিপিএস ইউজ করে আমরা শহরের মধ্যে চলাচল করার জন্য। বাট আমি একটা গ্রুপের সঙ্গে অ্যাফিলিয়েটেড ছিলাম যারা ওশানের জন্য, স্পেশালি আর্কটিক ওশানের জন্য জিপিএস তৈরি করতেছে। সো এখানে আমি আমার কাজ ডেলিভারি করছি। চ্যালেঞ্জ, ডিফেন্স, I can talk about it later. But sorry, I have to wrap up things very fast. Full funded scholarship Ivy League, আমি যে চার্টটা শেয়ার করছিলাম, যে ক্রোনোলজিক্যাল চার্টটা, ওইটা ফলো রাখবো। ওইটাই হলো গিয়ে আনসার, যে কোনটা তোমার কোন অ্যাপ্লিকেশন প্যাকেজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্সের সঙ্গে দেখা হয়। তারপর আইপি জিপিএ লো, want to do research upcoming semester, haven't found any interest, research or not. তোমার যদি রিসার্চ ইন্টারেস্ট না থাকে, দেন ডু নট গো ফর পিএইচডি। আমি জানি যে বাংলাদেশে অনেকেই পিএইচডি তে যায় সোসাইটালি প্রেস্টিজিয়াস ফিল অনুভব করার জন্য, যে বাপ মা বলছে যে এখন আমেরিকায় না গেলে এখন আর সমাজে ভাত থাকে না, দেশে চাকরি করলে ছোট লোক মনে হয় নিজেকে, যে ওয়ালমার্ট বা স্যামসুং এ চাকরি করতেছে, অথচ আমার ফ্রেন্ড চলে গেছে আমেরিকাতে, নিজে খারাপ লাগে। মানে রিসার্চের দিকে মনোযোগ নাই, কিন্তু মনোযোগ আছে হলো কি আমার ফ্রেন্ড কি করতেছে আমি পড়তে পারতেছি না কেন। তো এই মাইন্ডসেট থাকলে আমেরিকাতে হয়তো বা আসতে পারবা, বাট গেট আসে টিকতে পারবে না। 2 বছরের মধ্যে প্রফেসর খেদায় দিবে, কারণ তোমার কোনো কাজ হবে না। সো রিসার্চের জন্য প্রিপারেশন, তোমার ওইখানে গিয়ে নিজেকে প্রিপেয়ার করার টাইম পাবে না। তোমার নিজে এখানে দেশে মাইন্ডসেট ঠিক করতে হবে, এখানে বসেই তোমার পাবলিকেশন সব সেট আপ করে মেন্টালি কনফিডেন্ট হয়ে দেন যাইতে হবে। কারণ ওইখানে একবার যখন পৌঁছাবা, things will go out of hand unless you are ready, mentally fixed. আচ্ছা, major Bangladeshi student early on the career top tier global university under blah 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 blah, looking for science data, and ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ইউ আর স্টিল ভেরি আর্লি। আমি বলবো যে যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এমনকি থার্ড ইয়ার, তোমাদের এখন একমাত্র লক্ষ্য হবে জাস্ট জিপিএ, 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 জিপিএ। জিপিএ তে মনোযোগ দাও। কোন বড় ভাই কি বলছে কিছুটা মাথায় দিও না। তোমাদের হাতে যদি 4টা সেমিস্টার বাকি থাকে, 4টাতেই 4 পাওয়ার ট্রাই করো, নিদেন পক্ষে 3.9 পাওয়ার ট্রাই করো। এটা তোমার ওভারঅল সিজিপিএ কে অনেকখানি আগায় রাখবে। অ্যান্ড এখানে আরেকটা ট্রিক্স বলে দেই, তোমার হোয়াট এভার ইউর সিজিপিএ ইজ, প্রফেসররা পার্টিকুলারলি মেজর জিপিএ বা সিনিয়র জিপিএ, লাস্ট 2 বছরের বা লাস্ট 1 বছরের জিপিএ কে অনেক বেশি প্রাধান্য দেয়। বিকজ প্রফেসররা এইটা টের পাইতে চায় যে তুমি হাই মোমেন্টাম নিয়ে অ্যাপ্লাই করছো কিনা। অর্থাৎ যাদের শেষ 2টা সেমিস্টারের জিপিএ খুব ভালো, তারা অলরেডি একটা মোমেন্টাম গেইন করছে, একাডেমিক মোমেন্টাম গেইন করছে, সেই মোমেন্টাম নিয়ে পিএইচডি করতে আসতেছে। সো প্রফেসররা সবার আগে তাকাবে তোমার শেষ 2টা সেমিস্টারের জিপিএ এর দিকে। অ্যাবসলিউটলি মেক শিওর যে তুমি দুটাতে 3.8+ বা 3.9+ পাও। ইটস ডুয়েবল। আচ্ছা, নাসার ইন্টার্নশিপের জন্য হাউ টু প্রিপেয়ার, এটা অ্যাবস্ট্রাক্ট কোশ্চেন। আমেরিকা আসলে তুমি অলরেডি নাসার মানুষের সাথে নেটওয়ার্ক করতে পারবা, এন্ড দেন ইউ উইল নো। বাট দেশে থেকে তুমি হার্ডলি এমন কিছু করতে পারবা যেটা নাসার কাছে যাবে, কারণ পুরো পৃথিবীতে পোলাপান অনেক কিছু করতেছে, ইন্ডিয়াতে মানুষজন অনেক কিছু করতেছে। আহ নাসার চোখে নজর এড়ানোর জন্য তুমি হয়তোবা ওই ড্রোন টাইপের কিছু করতে পারো, যেগুলো নাসা এখন এই মুহূর্তে অ্যাক্টিভলি সার্চ করতেছে। তুমি রোবোটিক্স কিংবা ড্রোন নিয়ে কাজ করতে পারো, যেগুলো ইভেন ন্যাশনাল লেভেলে, ডোমেস্টিক লেভেলে নাসা এজেন্ট পাঠায় এবং হাই ক্যালিবার স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপের জন্য নিয়ে যায়। সো দ্য ইজিয়েস্ট ওয়ে টু গেট অ্যাট্রাক্টেড বাই নাসা is do something phenomenal with robotics or drone or some very core theoretical uh, theory. আচ্ছা, এই কোশ্চেন আনসার হলো জিপিএর প্রতি মনোযোগ দাও। আর
এইট লাস্ট কোশ্চেন অ্যান্সার হলো আই মিন আইভি লিগ ইউনিভার্সিটিতে উইথ বিলো এভারেজ একাডেমিক রেজাল্ট তুমি পাবা না, চান্স পাবা না। তো তুমি যদি কোশ্চেন হয় ভাই আমার যদি আমার রেজাল্ট খুব খারাপ, আমি কি আইভি লিগে চান্স পাবো, অ্যান্সার হলো যে না, আনফরচুনেটলি তুমি পাবা না। তোমার জিপিএ খারাপ হতে পারে, ইয়েস। ইন দ্যাট কেস মেক শিওর তোমার পাবলিকেশন আছে, মেক শিওর যে তোমার ইন্টারভিউ ভালো হয়, মেক শিওর যে আমি যে চার্টটা দিছি পুরোপুরি একটাতে যদি তুমি ক্রস পাও দ্যাট ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। তুমি দুইটা বা তিনটা তো যদি ক্রস পাও দ্যাটস নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, বিকজ প্রফেসরদের কাছে 12 থেকে 15টা ক্রাইটেরিয়া থাকবে। তো মেক শিওর যে তুমি ওই 15টা ক্রাইটেরিয়ার মধ্যে অন্তত 10টা বা 11টায় তুমি টিক পাইছো, দ্যাট উইল বি অল। আচ্ছা, আমি লাস্টে সময় পাই নাই, আমি জাস্ট আমার ধুমধাম আমার ওই প্রোফাইলের ছবি নিয়ে এখানে পোস্ট করছি। টিপিক্যালি আমি হলো কি আমার একটা স্ক্যান কিউআর কোড থাকে যেখানে আমার সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস থাকে, বাট আই হ্যাড টু মেক ইট ভেরি সুন। সো এখানে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে। আই I love to get connected with the students, but স্পেশালি ইন দ্য সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, এখানে আমি কোনো একাডেমিক কোশ্চেন নেই না। তোমার যদি আমাকে মেসেঞ্জারে নক দিয়ে বলো যে ভাই আমার এই গ্রেড আসছে, এটা কি বলেন, আমি অ্যান্সার দিব না। বাট তুমি যদি সেম কোশ্চেন আমাকে ইমেল করে পাঠাও, দেন বা লিঙ্কডইনে কোশ্চেন করো, দেন আমি অ্যান্সার দিব, বিকজ ইউ নিড টু discretize between the environment and you need to find out the right spot to talk about. And this is my email address, you guys can reach out to me, and this is my website, blah 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 blah. I think that's all. Yeah. So আমি এখানে কথা র্যাপ আপ করবো, এন্ড দেন তানভি তোমার যদি কোনো শেষ কথা র্যাপ আপ করার কথা থাকে কিংবা যদি কোনো কিউএনএ থাকে, আই এম হ্যাপি টু টেক কোয়েশ্চেন্স। জি ভাই, কিছু কোশ্চেন ছিল যে আহ, আপনি একটা পার্ট খুব সম্ভবত মানে আগেই ফিল্টার করে নিয়েছেন, লোয়ার সিজিপিএ। তো সেই এন্ড থেকে কয়েকজনের রিসেন্ট কিছু কোশ্চেন ছিল যে যদি সিজিপিএ লো থাকে মানে আইভি লিগে আমি যেতে পারবো কিনা, আর কিভাবে আসলে কি একটা মাস্টার্স, আমি একটা মাস্টার্সে গেলাম, আমার সিজিপিএ কম, সেক্ষেত্রে কি আমি আইভি লিগে জাম্প করতে পারবো কিনা। প্রথম কোশ্চেনটা ভাই আচ্ছা এটা ছিল। আচ্ছা, তো যদি তোমাদের টার্গেট থাকে আইভি লিগ বা ইউসি সিস্টেমে ঢোকার, অর্থাৎ পৃথিবীর টপ টিয়ার, আমেরিকা টপ টিয়ার ইউনিভার্সিটিগুলোতে, তো এবং তোমার যদি জিপিএ লো থাকে, বেস্ট কোর্স অফ অ্যাকশন ইজ তুমি মাস্টার্স করো আমেরিকার যে কোনো একটা মিড র্যাঙ্ক টু লো র্যাঙ্ক ইউনিভার্সিটি। আমেরিকাতে প্রচুর মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে, যেমন ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি, লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি, ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি। দেয়ার আর হান্ড্রেডস অফ স্টুডেন্ট ইউনিভার্সিটি যেখানে ওরা লো প্রোফাইলের 2.9 থেকে 3.3 এই রেঞ্জের স্টুডেন্টদের ফুল ফান্ডেড মাস্টার্স দেয়। উইচিটা স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যান্সাস, ইউনিভার্সিটি অফ টেনেসি, ইউমাস লোওয়েল, ইউমাস আর্মহার্স্ট, আই ক্যান গিভ ইউ লিস্ট আফটার লিস্ট অফ দ্য ইউনিভার্সিটি যারা ফুল ফান্ডেড মাস্টার্স দেয়। ওইখানে তুমি যদি ডিগ্রি নাও এবং ওই মাস্টার্সে তুমি যদি ভালো করো, 3.9 প্লাস জিপিএ নিয়ে মাস্টার শেষ করতে পারো, দেন ইয়েস, আইভি লিগের দরজা তোমার জন্য সেকেন্ড টাইম খোলা হবে। বাট অ্যাগেন আমি বারবার এই আইভি লিগ ওয়ার্ড ইউজ করে নিজেকে ইউনো ওই দেয়ার ইজ আ ওয়ার্ড কল মেরিটোক্রেসি, যারা হলো গিয়ে একটু ওই তুমি দেখবে যে মাল্টি মিলিয়নার বা বিলিয়নার এক ধরনের কথা বলে যে পভার্টি ইজ এ স্টেট অফ মাইন্ড, ইউ ক্যান চুজ টু লিভ হ্যাপি, ব্লা ব্লা, এই ধরনের কথা আমার কাছে খুব বুলশিট মনে হয়। অ্যান্ড আমি প্রোঅ্যাক্টিভলি এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকি, বিকজ ওয়ান্স সামওয়ান ইজ দ্য প্রিভিলেজড পজিশন, তার পক্ষে অনেক কিছু বলাই ইজি হয় যেগুলো অন্য মানুষ যারা স্ট্রাগল করতেছে ওদের জন্য নেওয়াটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো I try to always maintain decent amount of empathy because I understand যে লাক বা সিরিজ অফ ইভেন্টস, যেটাকে আমরা আরবিতে কদর বলি, সিরিজ অফ ইভেন্টস আমার জন্য যেভাবে গেছে সবার জন্য সেভাবে যাবে না, ডেসপাইট ও আমার থেকে ভালো পরিশ্রম করতেছে বা আমার থেকে বেশি মোটিভেটেড ছিল। সো আই অ্যাকনোলেজ দ্যাট অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড যে এটা সবার জন্য সেম না। সো আমি এখানে কোনো প্রিভিলেজ এন্টাইটেল স্টেটমেন্ট দিতে চাই না, বাট রিয়েলিস্টিক্যালি স্পিকিং তোমার যদি প্রোফাইল খারাপ থাকে, দেয়ার ইজ স্টিল চান্স ফর ইউ get a master's degree even from UK, even from Poland, London, University of Manchester gives full funded masters. Go for Erasmus Mundus scholarship, take master's degree from somewhere, even from Germany, South Korea, Australia, then come back to US again. জি ভাই, ভাই, আরেকটা কোশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য মোস্ট ইফেক্টিভ স্ট্র্যাটেজিস ফর সিকিউরিং কম্পিটিটিভ ইন্টার্নশিপ অ্যাট টপ টায়ার আফটার পিএইচডি অর মাস্টার্স অ্যাট ইউএস? After PhD or masters, ইয়েস। ওটা ওই সময় জানা যাবে। ওকে ওর হাতে 5 বছর সময় আছে অ্যান্সার এই কোশ্চেন অ্যান্সার করার জন্য। ওকে ভাই। অ্যান্ড দেন ভাই একটা কোশ্চেন আসছে যে পিএইচডি ব্র্যান্ড ভ্যালু সম্পর্কে ভাই, যে হাউ ডাজ দ্য ব্র্যান্ড ভ্যালু অফ এ পিএইচডি গ্রান্টিং ইনস্টিটিউট কম্পেয়ার টু ও দ্যাট সেরা, অফ? এটা সেরা। এটা মানে এটা আমি বলবো যে পিএইচডি ব্র্যান্ড ভ্যালু, মানে আমরা যদিও এখন খুব ক্যাপিটালিস্টিক সোসাইটিতে বাস করি যেখানে আহ, পৃথিবীর সব ক্ষেত্রেই বাপ যদি অনেক বড় বিজনেস ম্যাগনেট হয়, ছেলে বা মেয়ে ইজিলি
সব জায়গায় ঢুকে যাবে, দ্যাট ইজ দ্য ট্রুথ, দ্যাট ইজ স্টিল দ্য ট্রুথ, বাট ইয়েট পিএইচডি ব্র্যান্ড ভ্যালু ইজ সো রোবাস্ট যে তোমার পিএইচডি ডিগ্রি থাকলে ইউ ক্যান গেট ইন টু এ লট অফ প্লেসেস যেগুলো তোমার অন্য অনেক সময় টাকাও অ্যাক্সেস দিবে না। পিএইচডি ব্র্যান্ড ভ্যালু আনকোয়েশ্চেনেবল, আনডাউটেবল, অ্যান্ড জাস্ট বি কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট। এটা নিয়ে আমি যত যাই বলি শেষ হবে না, বাট বি এনশিওর দ্যাট this is going to add tremendous amount of value to your overall profile and career. And যেটা যেটা মেবি যেটা জানা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পিএইচডি থাকলে আমেরিকা গ্রিন কার্ড পাওয়া পসিবল। সো আই থিঙ্ক দ্যাটস সামারাইজ ইট। আরেকটা প্রশ্ন হচ্ছে, মানে আমাদের যে আন্ডারগ্র্যাড ইনস্টিটিউশন যে ভ্যালু, সেটা কিভাবে হচ্ছে আমাদের ফিউচারে হেল্প করে আমাদেরকে? দে ডোন্ট কেয়ার। আমেরিকার বেশিরভাগ প্রফেসর জানে না বাংলাদেশ এক্সিস্ট করে। যেখানে ওরা বাংলাদেশকেই চিনে না, সে জায়গায় বাংলাদেশের ভিতরে বুয়েট কুয়েট মারামারি হোক জাহান্নামে যাক, কেয়ার করে না তোমার। ওরা জাস্ট জানতে চায় একটা স্টুডেন্ট যার সিভি ভালো, ভালো কোর্স করছে, ইংলিশে কথা বলতে পারে, রিসার্চের এক্সপিরিয়েন্স আছে, দে ওয়ান্ট টু টেক স্টুডেন্টস ফ্রম দ্যাট। তুমি উগান্ডা বা নাইজেরিয়ার কয়েকটা ইউনিভার্সিটির নাম জানো, একটাও জানো না। সিমিলারলি বাংলাদেশ তো ওদের চোখে সেমই। তো দে ডোন্ট কেয়ার, তাদের কাছে বুয়েট, ড্যাফোডিল, নর্থ সাউথ, অস্ট সেম, আনলেস আনলেস ওই প্রফেসরের ল্যাবে অলরেডি বুয়েট বা কুয়েট থেকে স্টুডেন্ট আছে যারা যারা পার্সোনাল লেভেলে চিনে। যেমন আমার প্রফেসর, ব্রাউনের প্রফেসর, শি নেভার নেভার নিউ অ্যাবাউট বুয়েট, বাট নাও যদি বুয়েট থেকে কেউ অ্যাপ্লাই করে বা বাংলাদেশ থেকে কেউ যদি অ্যাপ্লাই করে, শি উইল টেক দোজ অ্যাপ্লিকেশন সিরিয়াসলি বিকজ দে নো দ্যাট বাংলাদেশি স্টুডেন্টরা দে ক্যান মেক গুড প্রোগ্রেস। তো সিমিলারলি it goes for every places except for those universities যেখানে প্রফেসরদের বাংলাদেশ সম্পর্কে কোনো প্রিভিয়াস ডেটা পয়েন্ট নাই। বাট ইন জেনারেল আমি যদি বলবি যে তোমার ইউনিভার্সিটি র্যাঙ্ক খুব একটা ভ্যালু অ্যাড করে না। এই আজকে আমাদের এই কোশ্চেন গুলোই ছিল, এবং লাস্টলি খুব সম্ভবত একটা চ্যাট বক্সে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি আমি, যে উনি হচ্ছে কমপ্লিট করেছে ওনার গ্রাজুয়েশন 2025-এ, এবং ম্যানেজমেন্ট অপারেশনস রোলে আছেন একটা ফার্মে, এবং কোনো পাবলিকেশন নেই। তো ওনার কোশ্চেন ছিল, মাই কোশ্চেন ইজ, মাস্টার্স ডিগ্রিটা কি ইউএসএ তে যদি নিতে পারেন উনি, সেক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া অ্যাডমিশন কমিটি দেখতে পারেন? এটা খুব সম্ভবত আলোচনা। আর আলোচনা হয়েছে মানে মাস্টার্স মানে বেসিক্যালি অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট কি, আমি এটা অলরেডি লিস্ট করে দিচ্ছি, ওই সবগুলো জিনিস ঠিক থাকতে হবে। মানে আই থিঙ্ক আমি এই স্লাইডটা সবচেয়ে বেশি আহ, এই স্লাইডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই এই লিস্টগুলোর মধ্যে যার যত বেশি টিক থাকবে সে তত বেশি মাস্টার্স কিংবা পিএইচডি তে ফান্ডিং পাবে। জি ভাই, এটাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন ছিল, এবং আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আর কোনো কোশ্চেন তেমন নেই ভাই, সবগুলো অ্যান্সার দেওয়া হয়েছে। তো থ্যাংক ইউ আচ্ছা। ভেরি মাচ ভাই। আপনি যে এত ব্যস্ততার মধ্যে পোস্ট ডক শুরু করার প্রথম পর্যায়ে আমাদের সাথে একটা সময় দিলেন, তো উই আর ভেরি মাচ হ্যাপি অ্যাবাউট দ্যাট। এবং ইন ফিউচার আমরা যেটা নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম, ওশানোগ্রাফি, ওটা হয়তো হবে ভাই, আশা করি। এবং আপনার পোস্ট ডকের জন্য খুব শুভকামনা। আর আশা করছি আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে খুব শীঘ্রই জয়েন করবেন এবং আমাদের থেকে স্টুডেন্ট নিবেন বাংলাদেশ থেকে। সো দ্যাটস অল ফর টুডে এভরিওয়ান। এবং আশফাক আশফাক ভাই খুবই ভার্সেটাইল একজন মানুষ, এবং আহ, খুবই, আমি ভাইয়ের দ্বারা অনেক ইনফ্লুয়েন্সড আর কি, আমি যদি ব্যক্তিগতভাবে বলি। আমি অনেক ফলো করি আপনাকে, এবং আপনার ব্লগ গুলা অনেক সুন্দর, কেউ চাইলে ভাইয়ের ব্লগ গুলা পড়তে পারে, আমি শেয়ার করে দিব লিঙ্ক। এবং উনি খুবই সুন্দর করে একদম বেসিক থেকে নেভার স্টপ ইকুয়েশনের যে ধারণা বা এগুলা অনেক সুন্দর করে আলোচনা করেন। So that's all for today, Pai. We are very happy to have you, and thank you very much, everyone. So that's all for today. থ্যাংক ইউ সো মাচ তানভীর, অ্যান্ড ইয়েস আমি হ্যাপি টু তোমাদের কোশ্চেন নেওয়ার জন্য। অ্যান্ড আমি ফিউচারে আসতে আগ্রহী। আমাকে এই সেশনের আগে তানভীর বলছিল যে আমি ফ্লুইড মেকানিক্স নিয়ে বা বাংলাদেশে যারা মেকানিক্যাল স্টুডেন্ট মেকানিক্যাল নিয়ে গ্রাজুয়েশন করতেছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইভেন কম্পিউটার সায়েন্স, এদের ফ্লুইড মেকানিক্স বা ওশানোগ্রাফি বা ক্লাইমেট সায়েন্সের সেক্টরে অ্যাপ্লিকেশন বেস কিরকম বা কি ধরনের কাজ করা যায় বা ফান্ডিং কিরকম বা ফিউচার স্কোপ কিরকম, সেগুলো নিয়ে কথা বা স্লাইড বানানোর টাইম পাই নাই। বাট আই এম হ্যাপি টু টেক অ্যানাদার ওয়েবিনার এই ASMLA ইন দ্য ফিউচার। লেটস সি আমরা ওটাতে কত দূর আগাইতে পারি। Thank you. Thank you so much. So, thank you, everyone. I am concluding the session. Thank you.